আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করছি আহ, সবাই ভালো আছো। যে যেখান থেকে আজকে আবার এই প্রোগ্রামটি দেখার জন্য অপেক্ষা করছো। আমাদের নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরি হয়েছে, টেকনিক্যাল কারণ। অনেকদিন যাবৎ লাইভে আসা হয় না। তো যাক, আজকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আসছি। আশা করছি আজকে অনেকক্ষণ পড়াবো। যদি তোমাদের সময় থাকে, ধৈর্য থাকে, বেশ কিছু প্রশ্ন যেটা সিলেক্ট করা হয়েছে, এই প্রশ্নগুলোতে হয়তো তোমাদের আহ, অনেকের এগুলার জানার আগ্রহ থাকবে। আর বিভিন্ন বিষয় নিয়ে যারা প্রশ্ন করেছো, মতামত চেয়েছিলাম। সব প্রশ্নের উত্তর আসলে এক ক্লাসে বা 1-1.5 ঘন্টার আলোচনায় দেওয়া সম্ভব না। এটার জন্য একটা ধারাবাহিক আলোচনা দরকার। আশা করছি তোমরা ধারাবাহিকভাবে দেখতে পাবে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পাবে। তোমরা যে প্রশ্ন করেছো এই বিষয়গুলোতে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে এই প্রশ্নের উত্তরগুলো পাবে। তো যাক, অনেকদিন যাবৎ দেখা হচ্ছে না তোমাদের মধ্যে। সামনে পরীক্ষা আছে 19 তারিখ, আমাদের অনেকের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। এই সময় অনেকে ফেসবুকে থাকার কথা না। আহ, যদি আজকে তোমরা মনে করো যে এই সময়টাতে ফেসবুকে থেকে কিছু প্রশ্নের উত্তর পাইলে তোমাদের জন্য আহ, ভালো হবে। আশা করছি তোমরা এই প্রোগ্রামটি থাকবে, এবং শুধু থাকলেই চলবে না, বরাবরের মতন সবাই শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, প্রবলেমটা কোথায় সেটা জানাতে হবে। তো আমরা 1 বছর হয়ে গেল আমাদের এই অনলাইন কার্যক্রম চলছে। মানে অনলাইন বলতে এক এক বছর হয় নাই, কিন্তু আমাদের এই যে গত বছরের 2020 সালের মার্চ মাসের 16ই মার্চ থেকে আমাদের আহ, যেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে সেটা আমাদের আজকে 5 তারিখ, তার মানে এই মার্চ মাস আবার চলে আসছে। প্রায় 1 বছর, আমরা পুরোপুরি 1 বছর আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে, বন্ধ বন্ধ ছিল ফিজিক্যালি। তো অনেকেই ফিজিক্যালি হয়তো আবার চলে আসবে, অনলাইনেও থাকবে। করোনা আমাদেরকে তো একটা শিক্ষা দিয়েছে, আমরা ফিজিক্যাল এবং অনলাইন দুটো জায়গায় আমাদের দক্ষতা দরকার, এবং দুই জায়গাতেই আমাদের এক্সপার্ট হতে হবে। কারণ সুযোগ সব জায়গা থেকে নিতে হবে। শুধু ফিজিক্যাল পরিবেশের জন্য বসে থাকলে অনলাইন সুযোগ নেওয়া যাবে না, অনলাইনে বসে থাকলে ফিজিক্যালের সৌন্দর্য বোঝা যাবে না। তো দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট। তো আমরা আশা করছি তোমাদের সাথে শীঘ্রই আমাদের দেখা হবে, অনলাইনের পাশাপাশি ফিজিক্যালি ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের দেখা হবে। এবং আমরা বরাবরের মতো আমরা চেষ্টা করব, আমাদের সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব, আমরা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যতটা আগে সেবা দিয়েছি এবং আগামীতেও ইনশাল্লাহ আমাদের সেবার আহ, পরিমাণ বাড়বে, বই কমবে না। ঠিক আছে? তো বিরূপ পরিস্থিতিতে কিছু সিদ্ধান্ত পরিমার্জন করতে হয়। কিছু সিদ্ধান্ত হয়তো পরিবর্তন হবে, কম বেশি হতে পারে। বাট আমাদের সার্ভিসের যে মানসিকতা, সেই জায়গায় কোনো কম বেশি হবে না। আমরা যেখানেই থাকবো সেখানে আমরা বরং আগের চেয়ে বেশি সার্ভিস দেব। টিম অদিতি তোমাদেরকে সবচেয়ে বেশি সার্ভিস দিবে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে। বাট অন্যান্য বিষয়গুলোতে আমাদের কিছু পরিমার্জন থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু সার্ভিসের ব্যাপারে, সেবার ব্যাপারে আমরা কখনোই ছাড় দেবো না। আর আমরা সবসময় বলে এসেছি, আমরা সেবায় বিশ্বাসী, এবং আমি ব্যক্তিগতভাবে এটাতে বিশ্বাস করি। একজন শিক্ষক হিসেবেও আমার এটাই আমার মানসিকতা, যে আমরা সেবা দিতে চাই, সেবায় দিব, যতদিন আছি আমরা সেবা দিব। তোমরা আশা করছি শেয়ার করছো। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের এতে প্রশ্নগুলো নিয়ে আসছি এবং সেগুলো উত্তর দেবো। তোমরা যত পারো সবাই একটু শেয়ার করো প্লিজ। সবাই শেয়ার করতে হবে, শেয়ার না করলে শুধু এই সময় নষ্ট করে আমার লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই। কারণ সবাইকে জানাইতে হবে, এবং এটা যাতে সবাই জানতে পারে, দেখতে পারে, এবং এই জন্যে মূলত আসা। আজকে মূলত তোমাদেরকে পড়াইতে এসেছি, অন্য কোনো ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আসি নাই। আজকে ইনশাল্লাহ পড়াবো। আর পড়ানোর পাশাপাশি দুই একটা কথা হয়তো আগামী দিনগুলোতে আমাদের কিভাবে এগিয়ে যাব তোমাদেরকে নিয়ে, সেইটার হয়তো প্রস্তাব থাকবে। তো আমরা আশা করছি খুব 30 সেকেন্ডের মধ্যে তোমরা একটু সবাই শেয়ার করো। যতজনে এখন লাইভে আছো তারা প্রত্যেকে শেয়ার করবে, এটা আমার মানে তোমাদের প্রতি প্রত্যাশা। তোমরা প্রত্যেকে শেয়ার করবে, এবং আশা করছি এই কথাটা তোমরা সবাই রাখছো, এবং শেয়ার করবে, কমেন্ট করবে। প্রত্যেকে যতজন এই মুহূর্তে লাইভ দেখছো তাদের প্রত্যেকে শেয়ার করবে, এটা আমার তোমাদের প্রতি আমার আবেদন। আশা করছি, কারণ তোমরা শেয়ার করলে সবাই জানতে পারবে, আর সবাই জানতে পারলে আমার এই শ্রমটা সার্থক হবে, তোমাদের সাথে আমার এই ভালোবাসাটা আরো দৃঢ় হবে, তাই না? তো তোমরা একটু শেয়ার করো। আমরা আর 5 সেকেন্ডের মধ্যে আমি শুরু করছি। 5 সেকেন্ড। তোমরা আশা করছি এর মধ্যে
হ্যাঁ, তোমাদের কাজটা শেষ করে ফেলবে ইনশাল্লাহ। তোমরা শেয়ার করছো তো নাকি? ওকে, তাহলে আমরা প্রথমে চলে যাই। আমরা ক্লাসের প্রথম প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমাদের তোমরা আমরা 1 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা স্লাইডের দিকে তাকাও। এখানে প্রশ্ন হচ্ছে হাউ কাম শি ইজ অলওয়েজ ড্যাশ দ্য ফোন দিস ডেজ। যে হাউ কাম শি ইজ অলওয়েজ ড্যাশ দ্য ফোন দিস ডেজ, যে কি ব্যাপার আজকাল সে সারাক্ষণে ফোনের মধ্যে থাকে। তাহলে এখানে আনসার অপশনে দেওয়া আছে বাই, ওভার, অন, অল ওভার দ্য অ্যাবাভ, অল অফ দ্য অ্যাবাভ। এই 4টা অপশন দেওয়া আছে, আমরা কোনটা নেব? তাহলে অ্যাকচুয়ালি আনসার হবে অন, সি নাম্বার। আনসার হচ্ছে সি। তো আনসার হচ্ছে সি। কেন সি নেবো আমরা? তাহলে তোমরা একটু লিখতে পারো যে তোমরা শুনে শুনে একটু লিখতে পারো। এটার ব্যাখ্যা অবশ্যই যারা আমার ক্লাস করেছে ফিজিক্যালি এবং অনলাইনে যারা ক্লাস করেছো তারা তো এটার ব্যাখ্যা অনেকেই জানে। আর তোমাদের মধ্যে যারা জানো না তারা এটা লিখতে পারো। আমরা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো লেখো ফোন টেলিফোন, ফোন টেলিফোন, এই যে বিষয় দুইটা আছে, ফোন টেলিফোন রেডিও ওয়্যারলেস ইন্টারনেট ইমেইল টেলেক্স। ফোন টেলিফোন, ফোন টেলিফোন রেডিও ওয়্যারলেস ইমেইল টেলেক্স ইত্যাদি ব্যবহার করে, ইত্যাদি ব্যবহার করা অর্থে মানে ইত্যাদি ব্যবহার করে কথা বলা অর্থে, কমিউনিকেশন করা অর্থে, কমিউনিকেট করা অর্থে এদের আগে যদি বিশেষ করে দি না থাকে, এদের আগে যদি দি না থাকে আমরা কি নেব? সরাসরি আমরা বাই নেব। এদের আগে কি নেব? যদি দি না থাকে, THE দি, এই ওয়ার্ডগুলির আগে যদি দি না থাকে তাহলে আমরা সরাসরি প্রিপোজিশনটা কি নেব? দি নেব। আমরা বলবো বাই ফোন, বাই টেলিফোন, বাই রেডিও, বাই ওয়্যারলেস, বাই ইমেইল, বাই টেলেক্স। তাহলে আমরা এইভাবে বলবো, ঠিক আছে? কিন্তু আমরা এখানকার প্রশ্নে আনসার সি বললাম কেন, অন বললাম কেন? তো লেখো তাহলে ফোন টেলিফোনের আগে কখন অন নেব, ঠিক আছে? তাহলে ফোন টেলিফোনের আগে আমরা অন নেব। লেখো ফোন এবং টেলিফোন, লেখো শুধু ভি ভার্বের পরে। আমি ব্যাখ্যাটা দিচ্ছি। 1 নম্বরের সি নাম্বার অন আনসার হলো কেন? লেখো শুধু ভি ভার্বের পরে, শুধু বি ভার্বের পরে সাবজেক্ট প্লাস এই যে বি ভার্ব। বি ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন, এই আটটা হচ্ছে বি ভার্ব। তাহলে শুধু বি ভার্বের পরে আমরা কি নেব? অন প্লাস অন দা ফোন অথবা অন দা টেলিফোন নেব। দেখো এই ভার্বটা যদি শুধু বি ভার্ব হয় তাহলে বি ভার্বের পরে আমরা এই ফোনের আগে দি, ফোনের আগে দি, টেলিফোনের আগে কি নেব? আমরা প্রিপোজিশন অন নেব। যেমন শি ইজ অন দা শি ইজ অন দা ফোন নাও। তাহলে শুধু বি ভার্বের পরে আমরা ফোন টেলিফোনের আগে কি নেব? অন নেব। এটুকু আপাতত মনে রাখবো। আর আরেকটা জিনিস মনে রাখবো, ফোন টেলিফোন রেডিও ওয়্যারলেস ইন্টারনেট ইমেল এদের আগে যদি দি না থাকে তাহলে আমরা কি নেব? বাই নেব। দি না থাকলে বাই নেব, ঠিক আছে? আর যদি দি থাকে তাহলে সাধারণত ওভার নেই। এটা আপাতত আলোচনা না করলেও চলবে। তাহলে শুধু এই দুইটা কথা মনে রাখলে চলবে আপাতত, যে ফোন টেলিফোন রেডিও ওয়্যারলেস ইন্টারনেট ইমেল টেলেক্স এদের আগে যদি দি না থাকে তাহলে আমরা কি নেব? বাই নেব। বাই ফোন, বাই টেলিফোন, বাই রেডিও, বাই ইন্টারনেট, বাই ইমেল, বাই টেলেক্স। আর অন কখন নেব? অনটার ক্ষেত্রে শুধু 12টা মনে রাখো। তাহলে শুধু বি ভার্বের পরে আমরা ফোন এবং টেলিফোনের আগে অন নেব। তাহলে অন দা ফোন, তাহলে বি ভার্বের পরে আমরা অন দা ফোন, বি ভার্বের পরে আমরা অন দা টেলিফোন নেব। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে ইজ এখানে শুধু বি ভার্ব, এখানে ইজ শুধু বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে আমরা ফোন আর টেলিফোনের আগে আমরা অন নেব। অন দা টেলিফোন, অন দা ফোন, শুধু বি ভার্বের ক্ষেত্রে। ওকে, আশা করছি বুঝতে পারছো। তারপর আসো 2 নাম্বার। আমরা প্রায় অনেকগুলো প্রশ্ন, কিন্তু 15 থেকে 20টা বা 22টার মতন প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন, আমার অনেক সময় লাগবে, তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, নাম্বার 2। হ্যাঁ,
তোমরা কি সব শুনতে পাচ্ছ আমাকে? তোমরা যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ, সব ওকে আছে কিনা প্লিজ? অডিও এবং ভিডিও সব ঠিক আছে কিনা এটা একটু তোমরা একটু কনফার্ম করো তো আমাকে প্লিজ। কিপ কমেন্টিং, তোমরা কমেন্টের মাধ্যমে একটু জানাও তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আর শুনতে পাচ্ছ কিনা। কারণ আমি কথা বলে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না, তাহলে তো আমার পরিশ্রম লস। ওকে, সবাই শুনতে পাচ্ছ তো না? ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে সবাই শুনতে পাচ্ছ। তাহলে আমরা 2 নম্বরে যাচ্ছি। হ্যাঁ, নাম্বার 2। নাম্বার 2 এখানে বলছে কোন বাক্যটি ভুল আছে, ইজ নট ইনকারেক্ট। তোমরা একটু টেকনিক্যালি শব্দটা দেখো, হুইচ ওয়ান ইজ নট ইনকারেক্ট। নট ইনকারেক্ট মানে হুইচ ওয়ান ইজ কারেক্ট, মানে নিচে 4টা বাক্য আছে, 4টা বাক্যের মধ্যে কোন বাক্যটা কারেক্ট। হুইচ ওয়ান ইজ নট ইনকারেক্ট মানে হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। নট প্লাস ইনকারেক্ট ইজ ইকুয়াল টু কারেক্ট। তাহলে এখানে নট ইনকারেক্ট অর্থ হচ্ছে কোন বাক্যটি কারেক্ট, ঠিক আছে? আর তাহলে এখানে 4টা বাক্য দেওয়া আছে, 4টা বাক্যের মধ্যে 3টা বাক্য ভুল আছে, 1টা বাক্য কারেক্ট আছে। তাহলে আমি আনসারটা বলি, তারপরে বাকি 3টা কেন ভুল এটার ব্যাখ্যা দিচ্ছে। তো আমরা 2 নম্বরে আনসার হবে, আনসার হচ্ছে ডি। আনসার ডি, হি ওয়ার্কস ইন এ ডিপার্টমেন্ট স্টোর। হি ওয়ার্কস ইন এ ডিপার্টমেন্ট স্টোর, এই বাক্যটা কারেক্ট। তাহলে এ বি সি 3টা বাক্য ভুল হলো কেন নাকি? তাহলে আসো আমরা ডি নাম্বারটা কারেক্ট হলো এটা পরে বলি। আমরা আপাতত এ বি সি ভুল কেন সেটার ব্যাখ্যাটা দিই। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বিস্ট ইন ম্যান ডাজ নট ইজিলি ডাই, মানে মানুষের পশুত্ব সহজে মরে না। তাহলে কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, লক্ষ্য করো কমন নাউনটা কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে কোনো কমন নাউনের আগে দেখো দি প্লাস কমন নাউন প্লাস ইন। দেখো কমন নাউনের আগে যদি দি থাকে, বিশেষ করে দি, অনেক সময় এ অথবা এনও থাকতে পারে। তাহলে কমন নাউনের আগে যদি দি থাকে আর পরে যদি ইন থাকে, ওই সেক্ষেত্রে কমন নাউনটা কি হয়ে যায়? কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তাহলে দেখো এখানে বলছে কোনো কমন নাউন দ্বারা যখন কোনো মানে তার কোনো ব্যক্তিকে না বুঝে, বস্তুকে না বুঝে, তার কি বোঝানো হয়, মানে দোষ বা গুণকে বোঝানো হয়, ঠিক আছে, তখন ওই কমন নাউনটা কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আর সেই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি থাকে? কমন নাউনের। সেই ক্ষেত্রে কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন কখন হয়? কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় যদি তার আগে দি এবং পরে ইন থাকে। দেখো কমন নাউনের আগে দি পরে ইন থাকলে তখন কমন নাউনটা কি করে? তার নির্দিষ্ট অর্থের বাইরে কি করে? একটা গুণের নাম বা দোষ অথবা গুণের নাম প্রকাশ করে। আর কমন নাউন দ্বারা যখন ওই কমন নাউনটাকে না বুঝিয়ে তার দোষ বা গুণকে বোঝানো হয়, তখন ওই কমন নাউনটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তখন কমন নাউনের আগে দি এবং পরে ইন বসে। তাহলে আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি বিস্ট ইন ম্যান আছে, তাহলে বিস্ট ইন ম্যান, তাহলে বিস্ট এটা কমন নাউন, তারপরে ইন আছে, তাহলে কমন নাউনের পরে ইন আছে, তার মানে কি আগে একটা দি লাগবে। তাহলে আনসারটা হবে দ্য বিস্ট ইন ম্যান। দ্য বিস্ট ইন ম্যান, তার মানে কি দ্য বিস্টলি নেচার অফ ম্যান। দ্য বিস্ট ইন ম্যান ডাজ নট ইজিলি ডাই, মানুষের পশুত্ব। এখানে দ্য বিস্ট ইন ম্যান দ্বারা কি বলছে? মানুষের পশুত্ব, পশুকে না, মানুষের পশুত্ব। চেক দ্য বিস্ট ইন ইউ, আমরা আরো বলি চেক, চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার পশুত্বকে দমন করা। তাহলে বিস্টের আগে এ দিয়ে আছে, পরে ইন আছে। চেক দ্য বিস্ট ইন ইউ। দ্য মাদার ইন হার এরোজ, দ্য মাদার ইন হার এরোজ, তার মানে কি? তার মাতৃত্ব, ঠিক আছে। দ্য ফাদার ইন হিম এরোজ, তার পিতৃত্ব, ঠিক আছে। তাহলে কমন নাউনের আগে দ্বীপ আর পরে ইন থাকলে ওই কমন নাউনটা কি হয়ে যায়? বলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, ঠিক আছে। তাহলে 1 নম্বরটা ভুল আছে। তাহলে এখানে বিস্টের আগে দি লাগবে, এই কারণে 1 নম্বর ভুল আছে। নাম্বার 2, তাহলে শি ইজ দ্য মোস্ট আইডিয়াল ওমেন। এখানে আইডিয়াল হচ্ছে, এটাকে বলে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। এখানে আইডিয়াল শব্দটা সবসময় অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, মানে কি এটা সবসময় সুপারলেটিভ, ঠিক আছে। এটার যেহেতু আইডিয়াল নিজে একটা সুপারলেটিভ অর্থ প্রদান করছে, এই কারণে তার আগে দি মোস্টের কোনো দরকার নেই, দি মোস্টের দরকার নেই, কারণ আইডিয়াল নিজেই সুপারলেটিভ। তাহলে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি আগে, পজিটিভ ডিগ্রি আগে দি মোস্ট বা দ্য লিস্ট বসলে কি হয়? অনেক সময় এটা সুপারলেটিভ ডিগ্রি হয়, তাই না? তাহলে আইডিয়াল শব্দ হচ্ছে, এটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ এটা নিজে একটা সুপারলেটিভ ডিগ্রি। এই কারণে আইডিয়ালের আগে দি মোস্ট শব্দটা ভুল আছে। তাহলে এই অর্থাৎ 2 নাম্বারটা ভুল আছে। এখানে এরকম কিছু অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ আছে, যেমন আইডিয়াল আছে, পারফেক্ট আছে, সুপ্রিম আছে, ইউনিক আছে, সবরেইন আছে, ইনভ্যালুয়েবল আছে, তারপরে অ্যাডুকুয়েট আছে, স্কোয়ার আছে, রাউন্ড আছে,
তোমার কি বলে সুপ্রিম তো বললাম, মেইন আছে, চিফ আছে, তোমার কি বলে তার প্রিন্সিপাল আছে, তাই না? তারপরে ইউনিক আছে। এই ধরনের কথাগুলোকে বলা হয় অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের আগে দি মোস্ট বসে না। তাহলে যেহেতু এখানে আইডিয়াল নিজে একটা অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, তার আগে দি মোস্ট আছে, এই কারণে দ্বিতীয় বাক্যটা ভুল আছে। এখানে দি মোস্টটা বাদ যাবে। আনসার দি, তাহলে আনসারটা হবে শি ইজ অ্যান আইডিয়াল ওমেন হবে। শি ইজ অ্যান আইডিয়াল ওমেন হবে। ওকে, 3 নম্বর বাক্যটা ভুল কেন? আমরা কাজিন বললে কাজিন দ্বারা মানে চাচাতো, মামাতো, ফুয়াতো, খালাতো, ভাই অথবা বোনকে বুঝি। কাজিন, কাজিন দ্বারা কি? কাজিন অর্থ হচ্ছে চাচাতো, মামাতো, খালাতো, ভাই অথবা বোন, ঠিক আছে, ব্রাদার অর সিস্টার, ঠিক আছে। তো এখানে কাজিনের পরে ব্রাদার অথবা সিস্টার কোনটা বসে না, কাজিন নিজেই ব্রাদার অথবা সিস্টার। অতএব কাজিনের পরে ব্রাদার অথবা সিস্টার বসানো, এটা হচ্ছে রিডান্ডেন্সি, অতিরিক্ত। অতএব কাজিনের পরে ব্রাদার কথাটা বাদ যাবে। তো আনসার হবে শি ইজ মাই কাজিন। শি ইজ মাই কাজিন। তার মানে কি, 1 নম্বরে হচ্ছে দ্য বিস্ট ইন ম্যান, 1 নম্বরে বিস্টের আগে দি বসবে, এই কারণে যেহেতু দি নাই 1 নম্বরটা ভুল আছে। 2 নম্বরে আইডিয়ালের আগে দি মোস্ট বসবে না, বসবে এন বসবে, শি ইজ অ্যান আইডিয়াল উমেন হবে, দি মোস্টটা বসবে না, তো দি মোস্টটা বাদ যাবে, এই কারণে 2 নম্বরটা ভুল আছে। 3 নম্বরে শি ইজ মাই কাজিন, কাজিন হবে, ব্রাদার হবে না, ঠিক আছে, এই কারণে 3 নম্বরটা ভুল আছে। আর 4 নম্বরটা কারেক্ট আছে কেন? ডিপার্টমেন্ট স্টোর, আমরা বলি বিপণী বিতান অর্থে ডিপার্টমেন্ট স্টোর। আর আমরা যদি বলি যে বিভাগীয় বলি, বিভাগীয় অর্থে ডিপার্টমেন্টাল বসে। যেমন ডিপার্টমেন্টাল পানিশমেন্ট হয়, ডিপার্টমেন্টাল পানিশমেন্ট হয়, কিন্তু ডিপার্টমেন্ট স্টোর হয়। আমরা যখন বিপণী বিতান বলবো তখন আমরা ডিপার্টমেন্ট স্টোর নেব। আমরা অনেক দোকানপাটে লেখা থাকে ডিপার্টমেন্টাল স্টোর, কথাটা ভুল, ঠিক আছে। তোমরা যদি দোকানপাট দেখে ইংরেজি শিখো তাহলে কিন্তু এই ভুলই হবে। হ্যাঁ, তো আশা করছি এই কথাগুলো খুব কাজে লাগবে। তো এখান থেকে এই কারেকশনে এটা কাজে লাগতে পারে তোমাদের। ওকে, থ্যাংক ইউ। সবাই আশা করছি দেখতে পাচ্ছ এবং শেয়ার করছো নাকি? হ্যাঁ, সবাই শেয়ার করছো তো নাকি? নাকি শুনতেছো নিজেদেরকে নিয়ে ব্যস্ত? শেয়ার না করলে কিন্তু হবে না, শেয়ার না করলে কিন্তু আর বেশি বেশি করবো না, ঠিক আছে। কিছু গিভ অ্যান্ড টেক সম্পর্ক, রিলেশনশিপ ইজ অল অ্যাবাউট গিভিং অ্যান্ড টেকিং। রিলেশনশিপ ইজ অল অ্যাবাউট গিভিং অ্যান্ড টেকিং, ঠিক আছে। দিতে হবে, নিতে হবে। আমি তোমাদেরকে দিব, তোমরা বিনিময়ে দিবে। কি কিছু দেওয়া লাগবে না, সেখানে শুধু শেয়ার করবে, কমেন্ট করবে, অর্থাৎ অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। তো অতএব আমি তোমাদের কাছে এইটুকুই চাই, তোমরা সবাই যদি 500 জন দেখো, 500 জনে শেয়ার করবে, এইটুকু উদারতা তোমাদের থাকা চাই। এবং এইটুকু তোমাদের প্রতি আমার থাকবে, আবেদন থাকবে যে তোমরা প্রত্যেকে শেয়ার করবে আজকের এই প্রোগ্রামটি। ওকে, যদি শেয়ার না করো তাহলে তোমাদের প্রতি আমার একটা থাকবে যে তোমরা আমার আবেদনটা শোনো নাই, ঠিক আছে। তাহলে আমিও তো দেখতে পাবো না তোমাদেরকে, কিন্তু মনটা খারাপ হবে আর কি, আর কিছুই না। বাট তোমাদের কাছে আমি কোনো স্বার্থ নিয়ে করি নাই। আমি চাই তোমাদের মাধ্যমে অনেকেই জানুক আমার এই বিষয়টা, এই পরিশ্রমটা, বা আমি তোমাদের জন্য চেষ্টা করি যতটুকুই পারি। আমার সাধ্যের মধ্যে থেকে যতটা ক্ষমতা আছে আমরা ততটাই চেষ্টা করতে পারবো, এর বেশি তো পারবো না, তাই না? বাট আমি আমার সাধ্যের মধ্যে থেকে তোমাদেরকে অনেকদিন যাবতে আমি লাইভে আসছি, চেষ্টা করেছি যতটুকুই পারছি, জানি না কতটুকু পারছি, বাট চেষ্টা করছি এবং এই চেষ্টাটা সবসময় অব্যাহত থাকবে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, সহযোগিতা করো, আমি হয়তো তোমাদেরকে এইভাবে আগামী দিনগুলোতে সাপোর্ট দিতে পারবো এবং সাপোর্ট দিয়ে যাব। এটা নির্ভর করবে তোমরা আমাকে কতটুকু সহযোগিতা করবে এটার উপরে, ঠিক আছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি তোমরা এটা শেয়ার করে এটাকে আবার এটা প্রমাণ দিবে ভালোবাসা, ঠিক আছে। শুধু মুখে বললে চলবে না, ভালোবাসা প্রমাণের বিষয়, প্রমাণ করে দেখাইতে হবে, ঠিক আছে। ওকে, যাই হোক, নাম্বার 3, নাম্বার 3-তে আসো। 3 নম্বর যাও। হ্যাঁ, হোয়াট পার্সেন্টেজ অফ পিপল ডু ইউ থিঙ্ক স্মোকিং? শূন্যস্থানে আছে, শূন্যস্থানে কি বলবে? ইজ ইউজ টু নাকি আর ইউজ টু, নাকি ইউজ টু নাকি আর ইউজড, ঠিক আছে। তাহলে এখানে দেখো আনসারটা হবে আর ইউজ টু। আনসার হবে আর ইউজ টু, বি নাম্বার। এটা আনসার হবে। সো আমরা জানি, আমরা একটা পেয়েছি, বি ইউজ টু। বি ইউজ টু এর পরে ভার্ব থাকলে জিরান্ড হয়। তোমাদের অনেকে এটা জানার কথা। হ্যাঁ, বি ইউজ টু মানে কি? বি ইউজ টু, গেট ইউজ টু। আমরা কতগুলো ওই ফ্রেজ আছে যাদের পরে টু থাকলেও জিরান বসে, যেমন উইথ ভিউ টু, উইথ এন আই টু, ইন এডিশন টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, বি অ্যাকাস্টমেড টু, বি হ্যাবিচুয়েটেড টু, বি অপোজ টু, বি অ্যাক্লেমেটাইজ টু, বি কমিটেড টু, বি এডিক্টেড টু, বি ডিভোটেড টু, বি ডেডিকেটেড টু, বি ওয়েডেড টু, বি কন্ডিউসিভ টু, বি অ্যাভার্স টু, বি রিপাগনেন্ট টু, বি কি বলে অল্টারনেটিভ টু, বি কি টু, বি অ্যাকিন টু, বি সিমিলার টু, বি টেন্টামাউন্ট টু, বি ইকুয়াল টু, বি কম্পেয়ার টু, বি প্রেফারেবল টু,
বি প্রিপারেটরি টু, বি পারকুইজেট টু, ঠিক আছে। আবার এরকম আরো অনেক আছে, এরকম আমি এখনই 100 বলে দিতে পারবো। হ্যাঁ, এবার 100টা আমি একটানা বলতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং ডিকশনারিতে যতটা আছে এরকম আমি ইনশাল্লাহ ততটাই বলতে পারবো, একটু কমবে না, ঠিক আছে। পুরো ডিকশনারি থেকে আমি এটা যতটা আছে সবটাই দিয়ে দিতে পারবো তোমাদেরকে, চাইলে তোমরা দেখতে পারো আমাকে। এবং আমার স্টুডেন্ট যারা তারা আমাকে চিনে যে আমি এটা পারি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বি ইউজ টু, বি মানে কি, বি মানে হচ্ছে এম ইজ আর, বি মানে হচ্ছে এম ইজ আর। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, হোয়াট পার্সেন্টেজ অফ পিপল। তাহলে পার্সেন্টেজ, আমরা ফ্র্যাকশনের নিয়ম আছে একটা, সাবজেক্ট এগ্রিমেন্টে পড়েছি, ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজের পরে ফ্র্যাকশন মানে 1/3 অফ 2/3 অফ আছে না, আর পার্সেন্টেজ অফ বলতে 1% অফ 10% অফ 90% অফ, এগুলো হলো পার্সেন্টেজ। তাহলে ফ্র্যাকশন কিংবা পার্সেন্টেজের ফ্র্যাকশন অফের পরে কিংবা পার্সেন্টেজ অফের পরে যদি নাউন বা প্রোনাউনটা প্লুরাল হয়, নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় তাহলে 12টা হবে প্লুরাল। এখানে দেখো পার্সেন্টেজ অফ আছে, তাহলে পার্সেন্টেজ অফের পরে পিপলটা প্লুরাল, পিপলটা কি জনগণ অর্থে অলওয়েজ প্লুরাল। তো যেহেতু পার্সেন্টেজ অফের পরে পিপলটা প্লুরাল, অতএব তারপরে 12টা কি হবে, 12টা হবে প্লুরাল। এখানে ইজ আর, ইজ এবং আর এর মধ্যে, তাহলে বিভার মানে হচ্ছে এম ইজ আর, তাই না। তাহলে ইজ এবং আর এর মধ্যে বলো প্লুরাল কোনটা, ইজ প্লুরাল নাকি আর প্লুরাল, আর প্লুরাল। তাহলে আনসারটা অটোমেটিকলি বোঝা যাচ্ছে আর ইউজ টু, আর ইউজ টু। তাহলে আর ইউজ টু মানে কি, বি ইউজ টু, আর বি ইউজ টু এর পরে 12টা হবে জিরান, এই কারণে স্মোকিং, স্মোকিংটা কি জিরান। কথা বুঝতে পারছি। তাহলে পার্সেন্টেজ অফ আর ফ্র্যাকশন অফের পরে নাউন বা প্রোনাউন যদি হয় প্লুরাল, 12টা হবে প্লুরাল। আর পার্সেন্টেজ অফ কিংবা ফ্র্যাকশন অফের পরে নাউন বা প্রোনাউন যদি হয় সিঙ্গুলার, 12টা হবে সিঙ্গুলার, ঠিক আছে। আপাতত এটুকু মনে রাখতে চলবে। তাহলে হোয়াট পার্সেন্টেজ অফ পিপল ডু ইউ থিঙ্ক আর ইউজ টু স্মোকিং, শতকরা কতজন লোক ধূমপানে অভ্যস্ত বলে আপনি মনে করেন, যে আপনি শতকরা কতজন লোক ধূমপানে অভ্যস্ত বলে মনে করেন। সো হোয়াট পার্সেন্টেজ অফ পিপল ডু ইউ থিঙ্ক আর ইউজ টু স্মোকিং, এখানে পিপল যেহেতু প্লুরাল অতএব আনসারটা হবে আর ইউজ টু। আর ইউজ টু হয়েছে, আর ইউজ টু এর পরে কি হবে, ওই যে স্মোকিং জিরানটা আছে, ঠিক আছে। শুধু ইউজ টু এর পরে বারবার বেস হবে, ইউজ টু গো, ইউজ টু সি, উই ইউজ টু মিট, কিন্তু বি ইউজ টু এর পরে বারবার জিরান হয়। তাহলে এখানে আর ইউজ টু এর পরে স্মোকিং, এটা জিরান, ঠিক আছে। তাহলে আনসার হবে বি, আর ইউজ টু। ওকে, নাম্বার ফোরে আসো। তাহলে উই ইচ হ্যাভ সাম লিমিটেশনস, এটা আমি গ্রুপে দিয়েছিলাম, অনেকে এটা পারে না আনসার দিতে, ঠিক আছে। তো এই জন্য আমি আনসারটা দেওয়া, এই প্রশ্নটা সেট করার প্রয়োজন মনে করছি। এখানে ইচ, ইচ শব্দটা, এই যে ইচ, এই ইচ শব্দটা কি হতে পারে, এটা প্রোনাউন হতে পারে, এটা অ্যাডজেক্টিভ হতে পারে, আবার এটা অ্যাডভার্ব হতে পারে। দেখো ইচ, এই ওয়ার্ডটা প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ঠিক আছে। তাহলে ইচ কখন প্রোনাউন হয়, তো লক্ষ্য করো, ইচের পরে যদি অফ থাকে, অথবা ইচের পরে যদি, ইচের ইমিডিয়েট পরে যদি ভার্ব থাকে, ইচের পরে যখন ইচ, লক্ষ্য করো ইচ প্রোনাউন কখন হয়, বলো ইচ প্লাস ভার্ব, এই ইচটা এখানে প্রোনাউন, ঠিক আছে। বলো ইচ হ্যাজ সাম, each has, বলো each has, বলো done his best, বলো each has done his best, তাহলে each has, তাহলে ইচটা এখানে প্রোনাউন, ঠিক আছে। আবার ইচের পরে যদি ইচের পরে যদি অফ থাকে, ইচের পরে যদি অফ থাকে তাহলে ইচটা প্রোনাউন হবে, ঠিক আছে। যেমন ইচ অফ দ্য ব্রাদার্স হ্যাজ ডান হিজ বেস্ট, ইচ অফ দি ব্রাদার্স হ্যাজ ডান হিজ বেস্ট। তাহলে ইচ প্রোনাউন হবে কখন, ইচের পরে যদি ভার্ব থাকে ইচটা প্রোনাউন, ইচের পরে যদি অফ থাকে ইচটা প্রোনাউন, ঠিক আছে। ইচটা কখন অ্যাডজেক্টিভ হবে, ইচ অ্যাডজেক্টিভ হবে কখন, হ্যাঁ ইচ অ্যাডজেক্টিভ হবে কখন, দেখো ইচের পরে যদি নাউন থাকে, লক্ষ্য করো ইচের পরে যদি নাউন থাকে তাহলে ইচটা হবে অ্যাডজেক্টিভ, ইচের পরে একটা নাউন থাকলে ইচ হবে অ্যাডজেক্টিভ। যেমন ইচ, বলো ইচ গার্ল হ্যাজ গট এ প্রাইজ, তার মানে কি ইচের পরে গার্ল হচ্ছে নাউন, অতএব এটা কি ইচ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ইচ অ্যাডভার্ব হয় কখন, তাহলে ইচ অ্যাডভার্ব হবে কখন,
ইচ অ্যাডভার্ব হবে ইচ যখন কোনো ভার্বের পরে বসে, ভার্বের পরে বি ভার্ব, হ্যাভ ভার্ব, লিঙ্কিং ভার্ব আর অন্য কোনো ভার্বের পরে যদি ইজ বসে, বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ আর, বি ভার্ব, হ্যাভ ভার্ব, লিঙ্কিং ভার্ব ছাড়া অন্য কোনো ভার্বের পরে যদি ইজ বসে তখন এটা অ্যাডভার্ব হবে। যেমন ইট কস্ট, এই কস্ট শব্দটা বি ভার্ব, হ্যাভ ভার্ব, লিঙ্কিং ভার্ব না, অন্য ভার্ব। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, লিঙ্কিং ভার্ব ছাড়া অন্য কোনো ভার্বে পরে ইজ বসলে ইজ হবে অ্যাডভার্ব। তাহলে ইজ কস্ট মি, দেখো ইজ কস্ট মি, it cost me 500 each, ঠিক আছে? বলো দে কস্ট মি, এইভাবে লেখো দে কস্ট মি, দে মানে একটা জামা কাপড় হতে পারে, দে কস্ট মি 500 টাকা, 500 ইচ, মনে করো 500 ইচ। এই যে দে কস্ট মি টাকা 500 ইচ, এখানে এই যে কস্ট অফ অবজেক্ট, তারপরে এই ইস্ট হয়েছে এখানে অ্যাডভার্ব, ঠিক আছে? ইচ হচ্ছে এখানে অ্যাডভার্ব। তার মানে কি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে, অবজেক্টের পরে কি বসে, অনেক সময় অ্যাডভার্ব বসে। আবার দেখো সাবজেক্টের পরে যদি ইজ থাকে, দেখো সাবজেক্টের পরে যদি ইজ থাকে, সাবজেক্ট প্লাস ইজ প্লাস ভার প্লাস এক্সটেনশন, দেখো সাবজেক্টের পরে যদি ইজ থাকে তারপরে ভার্ব থাকে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি ইজ থাকে তাহলে ইজটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হবে। আমাদের প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উই ইচ, দেখো উই ইচ হ্যাভ, উই ইচ হ্যাভ সাম লিমিটেশনস, সাম লিমিটেশনস। এখানে তো উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, তাহলে ইজটা কি, ইজটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। তাহলে কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যখন ইচ বসে তখন এটা অ্যাডভার্ব হয়ে যায়। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি ইচ বসে তখন এটা কি হয়ে যায়, কি অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে? তো তার মানে এই কথাটা আমরা পরে নিলেও পারতাম। হ্যাঁ দেখো উই ইচ হ্যাভ, আমরা কিন্তু এই কথাটা লিখতে পারতাম এভাবে, উই, দেখো আমি যেটা বলছি উই ইচ হ্যাভ সাম লিমিটেশনস, এই কথাটাকে আমরা বলতে পারতাম উই হ্যাভ সাম লিমিটেশনস ইচ, ঠিক আছে? তাহলে আমাদের প্রত্যেকের কিছু সীমাবদ্ধতা আছে। তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি ইজ বসে তখন ইচ অ্যাডভার্ব হয়। আবার ইজ যদি কোনো ভার্বের অবজেক্টের পরে বসে বা ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে তখন এটা ইজটা অ্যাডভার্ব হয়। আর ইজটা অ্যাডজেক্টিভ হয় ইচ যদি কোনো নাউনের আগে বসে। তাহলে আবার কথাটা বোঝার চেষ্টা করো, ইচ কখন প্রনাউন হয়, বলো ইচ যদি সাবজেক্ট হিসেবে ভার্বের ঠিক পরে বসে, ইচ সাবজেক্ট হিসেবে ভার্বের ঠিক পরে বসবে তখন এটা প্রনাউন। আবার ইচের পরে যদি অফ থাকে তাহলে ইচটা প্রনাউন। তাহলে ইচের পরে অফ থাকলে ইচটা প্রনাউন। আমি শুধু সব বলতে পারছি না কারণ ডিটেলস ব্যাখ্যা দেওয়া সম্ভব না, যতটুকু সম্ভব, ঠিক আছে? তাহলে ইচ কখন প্রনাউন হয়, তাহলে ইচের পরে যদি ভার্ব থাকে, ইচ হ্যাজ, তাহলে ইচের পরে ভার্ব থাকলে ইচটা প্রনাউন। ইচের পরে যদি অফ থাকে, ইচ অফ আস, তাহলে ইচটা প্রনাউন, ঠিক আছে? আর ইচের পরে যদি কোনো নাউন থাকে, ইচ বয়, ইচ গার্ল, তখন ইচটা অ্যাডজেক্টিভ। ইচ পেন, এটা অ্যাডজেক্টিভ। আর ইচ অ্যাডভার্ব হয় কখন, তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি ইচ বসে, উই ইচ হ্যাভ, তাহলে উই এবং হ্যাভ মাঝখানে যদি ইচ বসে তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি ইচ বসে তখন ইচটা অ্যাডভার্ব হয়। আর ইচটা আর কখন অ্যাডভার্ব হয়, ইচ যখন ভার্বের অবজেক্টের পরে বসে, অবজেক্টের পরে, কস্ট মি, মি হচ্ছে অবজেক্ট, তাহলে ভার্বের অবজেক্টের পরে বসে অথবা ইনট্রানজিটিভ ভার্বের পরে যখন ইচ বসে তখন এটা কি অ্যাডভার্বের কাজ করে, ঠিক আছে? আশা করছি তোমরা যতটা মানে সম্ভব ধরার চেষ্টা করছো। তো আনসারটা কি এখানে উই ইচ হ্যাভ সাম লিমিটেশনস, তাহলে এই বাক্যে ইচ হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তারপরে যাই এই প্রশ্নের উত্তরটা, এটা একটা বিসিএস এর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, হ্যাঁ, এবং এটা খুব টেকনিক্যাল বিষয়। ইফ আই ওয়ার ইউ আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন বেটার। এখানে আনসার কিন্তু দুইটা, উড হ্যান্ডেল, উড হ্যাভ হ্যান্ডেল, এ এবং বি দুইটাই কারেক্ট আনসার। এই বাক্যের মধ্যে এ এবং বি দুইটাই কারেক্ট আনসার, মানে উড হ্যান্ডেল এবং উড হ্যাভ হ্যান্ডেল এই দুইটাই কারেক্ট আনসার। তো লক্ষ্য করো, দেখো ইফ ক্লজে যদি লক্ষ্য করো, ইফ ক্লজে যদি সাবজেক্ট প্লাস, লক্ষ্য করো ইফ ক্লজে সাবজেক্টের পরে যদি ওয়ার থাকে, লক্ষ্য করো ইফ ক্লজে যদি ওয়ার থাকে তাহলে মেইন ক্লজে ভার্বটা কি হবে, সাবজেক্ট প্লাস
সাবজেক্ট প্লাস ভার প্লাস উড প্লাস ভার ওয়ান, ভি ওয়ান মানে ভার্বের বেস ফর্ম, অর সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বি থ্রি, বি থ্রি মানে দেখো উড হ্যাভ প্লাস বি থ্রি মানে ভার্বের উড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, লক্ষ্য করো, অর্থাৎ ইফ ক্লজে যদি ওয়ার থাকে তাহলে ভার্বটা মূলত হবে উড প্লাস ভার্ব ওয়ান, এটাই বেশি প্রচলিত, উড প্লাস ভার্ব ওয়ান, আমরা এটাই প্রায়োরিটি দেবো। কিন্তু উড প্লাস ভার্ব ওয়ান এবং উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি যদি দুইটাই যদি অপশনে থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে আনসার নেব উড হ্যাভ প্লাস বি থ্রিটাকে নেব, ঠিক আছে। আর যদি এটা না থাকতো তাহলে আমরা আনসার নিতাম উড প্লাস বি ওয়ানটাকে। এটাকে বলা হয় মিক্সড কন্ডিশন। মিক্সড কন্ডিশন, মিক্সড কন্ডিশন এই অর্থে, যেমন দেখো ওখানে বলা হচ্ছে ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ মানে কি আই এম নট ইউ, মানে ইফ আই ওয়ার ইউ এটা 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 হচ্ছে বর্তমান, তার মানে ইফ আই ওয়ার ইউ মানে কি আমি যদি তুমি হইতাম, দ্যাট ইজ আই এম নট ইউ, ঠিক আছে, আই এম নট ইউ। আর আই 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 হ্যান্ডেল দ্য সিচুয়েশন বেটার, তার মানে কি এই অংশটা হচ্ছে পাস্ট টেন্স, তার মানে কি আই ডিড নট হ্যান্ডেল দ্য সিচুয়েশন বেটার, অথবা আই হ্যাড নট হ্যান্ডেল দ্য সিচুয়েশন বেটার, তার মানে কি আমি আই এম নট ইউ, আই ডিড নট হ্যান্ডেল দ্য সিচুয়েশন বেটার। ব্যাপারটা হচ্ছে এটার মিনিংটা হচ্ছে এটা। তাহলে যখন আমরা ফিউচার সেন্স মানে আনট্রু কন্ডিশনাল বাক্যে ইফ ক্লজে যদি ওয়ার থাকে, এটা যদি কোনো আনট্রু প্রপোজিশন হয়, আনট্রু প্রপোজিশন হয় এবং এটা যদি বর্তমান কিংবা ভবিষ্যৎকে বোঝায় তাহলে আমরা নেব উড প্লাস ভার্ব ওয়ান। আর যদি আনট্রু কন্ডিশনে যদি আমরা অতীতকে বোঝাই পাস্ট, তাহলে পাস্ট টেন্সকে বোঝাই, তাহলে আমরা পাস্ট টেন্স বুঝালে এটা হবে ইম্পসিবিলিটি, তখন আমরা নেব উড হ্যাভ প্লাস বি থ্রি, উড হ্যাভ প্লাস বি থ্রি। উড হ্যাভ প্লাস বি থ্রি বলার অর্থ হচ্ছে কি আমি কখনোই তুমি হতে পারবো না, আর আমি কখনোই এটা আরো ভালোভাবে সামলাতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এটা একটা ইচ্ছা পোষণ করছে, আমি তুমি হলে আমি এই সিচুয়েশনটাকে আরো ভালোভাবে সামলাতাম, দ্যাট ইজ আমি কখনোই তুমি হতে পারবো না আর কখনোই আরো ভালোভাবে সামলাতে পারবো না, বিকজ আই এম নট ইউ। তো এখানে এরূপ ক্ষেত্রে টেকনিক্যাল বিষয়, এটা কিন্তু একটা টেকনিক্যাল বিষয়। এখানে যেহেতু সব জায়গায় এগুলোর কোনো ব্যাখ্যা নাই, তাহলে আমি তোমাদেরকে যেটা বলবো যে এই কন্ডিশনাল বাক্যে, ইফ যুক্ত কন্ডিশনাল বাক্যে যদি ওয়ার থাকে তাহলে অপশানে যদি উড প্লাস ভার্ব ওয়ান আর উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি দুইটাই থাকে, তাহলে তুমি উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল উড হ্যাভ প্লাস বি থ্রি এটা নিবা। আর যদি উড হ্যাভ প্লাস বি থ্রি না থাকে তাহলে উড প্লাস বি ওয়ান নিবা। তো যেহেতু এখানে টেকনিক্যালি আনসার দেওয়া হয়েছে উড হ্যান্ডেল এবং উড হ্যাভ হ্যান্ডেল দুইটাই দেওয়া আছে, তার মানে আনসার দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। তাহলে এই ক্ষেত্রে দুইটাই যেহেতু কারেক্ট আমাদেরকে নিতে হবে একটা, দুইটা নেওয়ার সুযোগ নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা আনসার নেব উড হ্যাভ প্লাস হ্যান্ডেলড। তাহলে উড হ্যাভ প্লাস হ্যান্ডেলড এটি হচ্ছে অ্যাকচুয়াল আনসার হবে এখানে। যদি উড হ্যাভ হ্যান্ডেল না থাকতো তাহলে আনসার হতো উড হ্যান্ডেল, ঠিক আছে। তো আমি এখানে রেফারেন্স দিতে পারবো না, কারণ বইয়ের রেফারেন্স আমি অনলাইনে দিতে ইচ্ছুক না। তোমরা এটা নির্ভর করবে তোমরা আমার কথা বিশ্বাস করবে কি করবে না করার উপরে, কিন্তু আমি তোমাকে রেফারেন্স দিয়ে এই মুহূর্তে কথা বলতে রাজি না, ঠিক আছে। কারণ এটা রেফারেন্স দিলে এটা যেহেতু একটা টেকনিক্যাল বিষয়, এই কারণে আমি রেফারেন্স দেবো না। তোমরা যারা আমার ক্লাসটা আজকে ফলো করছো তারা যদি আমার প্রতি ইমান থাকে তাহলে আমার আনসারটা হিসেবে তোমরা এই দুইটা ক্ষেত্রে তোমরা কি করবে সেটা তোমাদের ইমানের উপর ছেড়ে দিলাম। তোমরা যদি মনে হয় যে আমার কথাটা শোনা উচিত তোমরা সেটাই করবে আর কি, না হলে তোমরা তোমাদের মতো করে চয়েস করবে। যেহেতু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আসতে পারে এবং অনেক গাইডের মধ্যে এই প্রশ্ন উত্তরটা ভুল আছে, তাহলে আমি তোমাদের প্রতি আবেদন থাকবে তোমরা আমার আনসারটা তোমরা নিতে পারো। তাহলে এই ক্ষেত্রে আনসার নেবে উড হ্যাভ প্লাস বি থ্রি। তাহলে ইফ ক্লজে যদি ওয়ার থাকে আর সেক্ষেত্রে মেইন ক্লজে উড প্লাস বি ওয়ান এবং উড হ্যাভ প্লাস বি থ্রি দুইটাই যদি অপশনে থাকে তাহলে তুমি আনসার নিবা উড হ্যাভ প্লাস বি থ্রি। আর যদি উড হ্যাভ প্লাস বি থ্রি না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি আনসার নেবা উড প্লাস বি ওয়ান। তো শর্ত কি যদি ইফ ক্লজে ওয়ার থাকে, অন্যবার থাকলে না, ইফ ক্লজে যদি ওয়ার থাকে, ঠিক আছে। ওকে, আশা করছি সবাই বুঝতে পারছো। একটু সবাই কি শেয়ার করছো নাকি? তোমরা কি সব বিরক্ত হয়ে গেছো নাকি? হ্যাঁ, ইজ এভরিথিং ওকে? আমি কি তোমাদের ডিস্টার্ব করে মানে সমস্যা হচ্ছে নাকি তোমাদের? আমি যদি দেখতে পাচ্ছি না কিন্তু কমেন্ট টমেন্ট। হ্যাঁ, ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ তো? সমস্যা হচ্ছে না তো বাবারা? ওকে ওকে, দেখতে পাইলে ওকে, তাহলে তো সমস্যা নাই। আমি চাচ্ছি কারণ পরীক্ষার আগ মুহূর্তে তো এই ধরনের প্রশ্নগুলো ট্রিকি প্রশ্ন, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। তো যেহেতু সম্ভাবনা খুব বেশি এবং অনেক জায়গায় এই ধরনের প্রশ্নগুলো ভুল আছে, তো এই জন্য আমি তোমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করছি। আমরা 6 নম্বর বাক্যটাতে যাই। 6 নম্বরে আসো।
আই উইল টেল ইউ ড্যাশ আই হার্ড সামডে। ঠিক আছে, তাহলে আমি একদিন যেটা শুনেছিলাম আমি তোমাকে সেটা বলবো। হ্যাঁ, বলো। তাহলে আমি যেটা শুনেছিলাম আমি তোমাকে বলবো, আই উইল টেল ইউ ড্যাশ আই হার্ড সামডে। তাহলে আনসার হচ্ছে হোয়াট, আনসার হচ্ছে হোয়াট। তাহলে আনসার হচ্ছে হোয়াট। প্রশ্ন করতে পারো স্যার হোয়াট কেন? তাহলে হোয়াট হচ্ছে, দেখো দ্যাটের আগে অ্যান্টিসিডেন্ট থাকে। বলো, দ্যাটের আগে একটা অ্যান্টিসিডেন্ট বসে, হুয়ের আগে অ্যান্টিসিডেন্ট বসে, হুমের আগে অ্যান্টিসিডেন্ট থাকতে পারে, হুইচের আগেও অ্যান্টিসিডেন্ট থাকতে পারে, কিন্তু হোয়াটের আগে অ্যান্টিসিডেন্ট থাকে না। হোয়াটের আগে অ্যান্টিসিডেন্ট থাকে না। তাহলে আমরা হোয়াটের আগে অ্যান্টিসিডেন্ট না থাকলে তাহলে আমরা হোয়াটটা কিভাবে বের করব? তাহলে অপশনে যদি রিলেটিভ প্রোনাউনের অপশনে যদি হোয়াট থাকে, তাহলে হোয়াটটা আনসার হোয়াট হবে কিনা এটা বের করার একটা সহজ প্রক্রিয়া হচ্ছে তুমি শূন্যস্থানের মধ্যে সামথিং দ্যাট বসাবা। সামথিং দ্যাট বসাবে। তাহলে প্রদত্ত বাক্যের গ্যাপে সামথিং দ্যাট বসালে যদি পুরো বাক্যটি কারেক্ট হয় তাহলে ওই গ্যাপে সামথিং দ্যাটের পরিবর্তে হোয়াট বসবে। আবার বলছি, তুমি রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াট কখন নিবা? চারটা উত্তরে যদি রিলেটিভ প্রোনাউনের অপশন হিসেবে হোয়াট থাকে, হোয়াট যদি দেওয়া থাকে, তাহলে আনসারটা হোয়াট হবে কিনা এই বিষয়ে তোমার কনফিউশন দূর করার জন্য তুমি কি করবে? শূন্যস্থানে তুমি কি করবে? সামথিং দ্যাট বসাবা। শূন্যস্থানে সামথিং দ্যাট বসিয়ে পুরো বাক্যটা তুমি পড়বে। পড়ার পরে যদি মনে হয় সামথিং দ্যাট যোগ করার পরে যদি মনে হয় পুরো বাক্যটা কারেক্ট, তাহলে ওই সামথিং দ্যাটের পরিবর্তে তুমি হোয়াট বসাবা। তাহলে আই উইল টেল ইউ সামথিং দ্যাট আই হার্ড সামডে। বলো, আই উইল টেল ইউ সামথিং দ্যাট আই হার্ড। আই উইল টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু একটা বলবো, দ্যাট আই হার্ড, আমি যেটা শুনেছিলাম। তাহলে দ্যাট হাই, সামথিং এর পরে দ্যাট বসে, এভরিথিং এর পরে দ্যাট বসে, তাই না? তাহলে আই উইল টেল ইউ সামথিং দ্যাট আই হার্ড। তাহলে আই উইল টেল ইউ সামথিং দ্যাট আই হার্ড কথাটা কারেক্ট। অতএব সামথিং দ্যাটের পরিবর্তে হোয়াট বসবে। অতএব আনসার হচ্ছে হোয়াট। আনসার হচ্ছে হোয়াট। তাহলে কোনো বাক্যের শূন্যস্থানে হোয়াট কখন বসাবে? চারটা উত্তরের মধ্যে যদি অপশনে হোয়াট থাকে, তুমি ওই শূন্যস্থানে সামথিং দ্যাট বসাবা। সামথিং দ্যাট বসিয়ে পুরো বাক্যটা পড়বা সামথিং দ্যাট সহকারে। পড়ার পর যদি মনে হয় বাক্যটা কারেক্ট, তাহলে ওই শূন্যস্থানে সামথিং দ্যাটের পরিবর্তে হোয়াট বসাবে। ওকে, আশা করছি বুঝতে পারছো। 6 নাম্বার। ওকে, হ্যাঁ, ও 7 নাম্বার, গুড। আমি এই প্রশ্নটা করেছিলাম গ্রুপের মধ্যে, হ্যান্ডসাম ইজ অ্যাজ হ্যান্ডসাম ডাস। আমার জানা মতে যারা আমার ক্লাস করেছে তাদের মধ্যে থেকে 2-4 জন আনসার দিতে পেরেছে। আর যারা ক্লাস করে না এই প্রশ্ন আনসার দেওয়ার কোনো সুযোগ নাই, তারা এটা আনসার পারবে না বা পারেও নাই। ঠিক আছে, তো এই প্রশ্নের আনসারটা অলরেডি মানে এটা মানে 90% প্লাস আনসার করতে পারে নাই এই প্রশ্নের আনসারটা। তো এটা আনসারটা হচ্ছে, লেখো অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা আনসার হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যান্ডসাম ইজ অ্যাজ হ্যান্ডসাম ডাস। এই বাক্যটা আমাদের বাংলা একাডেমি ডিকশনারিতে দেওয়া আছে হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস। ঠিক আছে, আর এটা একটা পরীক্ষা আসছিল, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস, এটা এইভাবে আসছিল। কিন্তু এটা অক্সফোর্ড ডিকশনারি বা অন্য বাইরের ভালো ডিকশনারি দেখলে তুমি ওইখানে হ্যান্ডসাম শব্দটা খুঁজলে এটা দেওয়া আছে হ্যান্ডসাম ইজ অ্যাজ হ্যান্ডসাম ডাস, দ্যাট হ্যান্ডসাম ডাস হবে না, আনসার হবে অ্যাজ হ্যান্ডসাম ডাস। এটা একটা প্রভাব, সেইং। ঠিক আছে, অর্থাৎ সুন্দর, তুমি মানে তুমি কতটা সুন্দর তার নির্ভর করে তোমার আচরণ দেখে, তোমার আচার আচরণ দেখে বোঝা যায় তুমি কতটা সুন্দর। হ্যান্ডসাম ইজ অ্যাজ হ্যান্ডসাম ডাস, অর্থাৎ তোমার আচার আচরণ দেখেই বোঝা যায় তুমি কতটা সুন্দর। ঠিক আছে, বলো সেই সুন্দর যার আচার আচরণ সুন্দর। মানে চেহারা সুন্দর এটা অনেকে মনে করে আমি সুন্দর তাই আমার সব সুন্দর, এটা ভুল ধারণা। আমি সুন্দর যদি আমার আচার আচরণ সুন্দর হয়, তাহলে একজন তখনই সুন্দর হয় যদি তার আচার আচরণে সুন্দর হয়। ওকে, হ্যান্ডসাম ইজ অ্যাজ হ্যান্ডসাম ডাস। তাহলে এখানে অ্যাজ হ্যান্ডসাম ডাস, অ্যাজ হ্যান্ডসাম ডাস এটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ এবং এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কখন অ্যাডভার্বিয়াল ক্লজ হয়? তো আমি যারা আমার ক্লজের ক্লাস করেছো, তাহলে অ্যাডভার্ব ক্লজ চেনার জন্য আমি কিছু খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছি। তাহলে অ্যাডভার্ব ক্লজ চেনার উপায় কি? তুমি মোটামুটি এইটুকু লিখে রাখো, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যদি সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যদি এস, সিন্স, because, though, although, as if, as though, till,
until, before, after, so that, so dot dot that, in order that, আরো অনেক কথা আছে, ঠিক আছে? তাহলে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যদি এই চিহ্নগুলোর যে কোনো একটা থাকে, ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে আরো মার্কার আছে, আমি সব দিতে পারছি না কারণ এটা ডিটেলস ক্লাস না সম্ভব না, তবে যতটুকু দিলাম এটা এতটুকু মাথা রাখলে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে কোনো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই সাবঅর্ডিনেট মার্কারগুলোর যে কোনো একটি থাকলে, আবার বলছি, কোনো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই মার্কারগুলোর যে কোনো একটি থাকলে ওই সাবঅর্ডিনেট ক্লজটিকে তুমি অ্যাডভার্ব ক্লজ মনে করবে। অ্যাডভার্ব ক্লজ বলো, হোয়াইলও আছে এখানে, হোয়াইল, while, as, since, because, though, although, as if, as though, till, until, before, after, so that, so dot dot that, in order that। তাহলে কোনো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই মার্কারগুলোর যে কোনো একটি থাকলে ওই সাবঅর্ডিনেট ক্লজটিকে তুমি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপাতত বলে দেবে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে? আপাতত এই টেকনিকটা তুমি অ্যাপ্লাই করতে পারো। পরীক্ষা যেহেতু 19 তারিখ তোমার, হ্যাঁ, তাহলে যেহেতু তোমাদের পরীক্ষা 19 তারিখ, তো সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডভার্ব ক্লজ কখন বলবে এটা সহজে একটু মনে রাখার জন্য আপাতত এটা খেয়াল করবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই যে দেখো, দ্যাট আর ডব্লিউএইচএস, দ্যাট, ডব্লিউএইচএস, ওয়েদার, এই তিনটার ক্ষেত্রে আলাদা বিষয়। এই তিনটা ছাড়া বলো, দ্যাট, ডব্লিউএইচএস, ওয়েদার ছাড়া সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই মার্কারগুলোর যে কোনো একটি থাকলে ওই সাবঅর্ডিনেট ক্লজটিকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ মনে করব। যেহেতু অ্যাজ হ্যান্ডসাম ডাজ, তাহলে অ্যাজ হ্যান্ডসাম ডাজের শুরুতে অ্যাজ আছে, এই কারণে এটা কোন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যদি এই মার্কারগুলোর যে কোনো একটি থাকে তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটা হবে কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন দেখো, ডু, বলো অ্যাজ আই, ডু অ্যাজ আই টেল ইউ, বলো ডু অ্যাজ আই টেল ইউ। তাহলে অ্যাজ আই টেল ইউ এটা কোন ক্লজ, তাহলে অ্যাজ আই টেল ইউ শুরুতে অ্যাজ আছে নাকি, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, আমরা যদি বলতে লুক বিফোর ইউ লিভ, বিফোর ইউ লিভ, তাহলে এই যে বিফোর ইউ লিভ এটা কোন ক্লজ, তাহলে বিফোর ইউ লিভের শুরুতে বিফোর আছে, অতএব এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? কোন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি বলে যে স্ট্রাইক হোয়াইল, স্ট্রাইক হোয়াইল দ্য আয়ন ইজ হট, আয়ন ইজ হট, তাহলে হোয়াইল দ্য আয়ন ইজ হট, এই দেখো, তো এই সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে হোয়াইল আছে, অতএব এটা কোন ক্লজ, অতএব অ্যাডভার্ব ক্লজ। এইভাবে তুমি ইয়ে করে নিতে পারো। তাহলে কোনো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যদি কি থাকে, অ্যাজ, সিন্স, দো, অলদো, বিকজ, হ্যাঁ, হোয়াইল, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, টিল, আনটিল, আনলেস, ইফ, হ্যাঁ, এই যে মার্কারগুলো আছে এগুলো থাকলে কি হবে, এগুলো সাবঅর্ডিনেট ক্লজ হবে। এই কয়েকটা মার্কার যেগুলো উল্লেখ করছি এগুলো একটু মনে রাখলো, সহজে তোমরা অ্যাডভার্ব ক্লজটা ধরতে পারবে। অ্যাডভার্ব ক্লজ থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অতএব এটা কাজে লাগবে। এই বাক্যটা আমার মনে হয় তোমাদের অনেক কাজে লাগতে পারে। ভাগ্য ভালো হলে এখানে এই বাক্যটা তোমাদের সিলেকশন হতে পারে। আমি 38তম বিসিএসে মাত্র পরীক্ষার 10 দিন আগে, সম্ভবত 38তম বিসিএসে আমি প্রিলিতে, আমার যতদিন মনে হয় যারা আমার ক্লাস করেছে তারা জানে, 10 দিন আগে আমি ক্লাসের মধ্যে আমি ক্লজের পড়াইতে যে সাজেশন দিয়েছি, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, এই বাক্যটা হুবহু 38তম বিসিএসে প্রিলিতে আসছিল। হ্যাঁ, এবং যারা আমার ক্লাস করেছে তারা বোধহয় সবাই জানে যে এই বাক্যটা আসছিল কিনা এবং আমি বলেছিলাম কিনা ক্লাসে। হ্যাঁ, তো ঠিক তেমনি ভাবে এখনো আমার কমন সেন্স থেকে, অভিজ্ঞতা থেকে বলছি, তো স্ট্রাইক হ্যান্ডসাম ইজ অ্যাজ হ্যান্ডসাম ডাজ, এই ব্যাপারটা তোমাদের কাজে লাগতে পারে। ওকে, তোমরা আবার আমাকে আদারওয়াইজ মনে করো না, আমি আমার কমন সেন্স থেকে বলছি, অভিজ্ঞতা থেকে বলছি। ঠিক আছে, সবাই কি দেখতেছো নাকি? হ্যাঁ, এই এখনো তোমাদের ভিউয়ার 1000 ক্রস করলো না, তাহলে কি হইলো, তাহলে এটা কেমন হইলো? হ্যাঁ, শেয়ার করে নাই, শেয়ার কি করো নাই তোমরা? সবাইকে একটু শেয়ার করতে বলছি, আবারও বলছি তোমরা একটু শেয়ার করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তোকে আর একটু শেয়ার করো প্লিজ, সবাই শেয়ার করতে হবে, একটু আসতে হবে সামনে, আরো গুরুত্বপূর্ণ অংশ আলোচনা আসতেছে, আমি অনেকগুলো প্রশ্ন আনসার করতে যাচ্ছি। যদি বেশি চাও তাইলে অনেকগুলো প্রশ্ন আনসার দেবো, ঠিক আছে? শেয়ার করলে আনসার দেবো বেশি, এবং এগুলো ক্রিটিক্যাল বিষয়। পরীক্ষা আসলে কিন্তু অ্যাজ হ্যান্ডসাম ডাজ এটা পারতো না অনেকে, ঠিক আছে? এখন নিশ্চিত হয়ে গেলা যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু এরাই কিন্তু অনেকেই পারতো না, কিন্তু আগে বলে রাখি, ঠিক আছে? 8 নম্বর প্রশ্ন দিয়ে আমি 10 সেকেন্ড আমার কথা বলতে হবে,
না বললে হবে না, কারণ শুধু পড়াইলে ভালো লাগে না, তাই ভালো লাগে, ভালো লাগে শুধু পড়ানো ভালো লাগে? হ্যাঁ, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়, কোথায় আছে না? শুধু কাজ আর কাজ, আনন্দ ছাড়া কাজ কি করে মানুষকে ডাল করে দেয়, হ্যাঁ ঠিক আছে, নির্বোধ বোকা বানিয়ে দেয়, ঠিক আছে তাই না? তাহলে অতএব কাজের সাথে আনন্দ লাগবে। যাক, 8 নম্বরের বাক্যটা খুব ইম্পর্টেন্ট। এ বার্ন চাইল্ড, এটা আসতে পারে পরীক্ষায়। এ বার্ন চাইল্ড ড্রেস দ্য ফায়ার, বলো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, ঠিক আছে? মানে নেড়া একবারে বেলতলায় যায়, কথা বলে না, নেড়া একবারে বেলতলায় যায়, যার মাথায় একবার বেল পড়েছে সে বেলতলায় আর জীবনে যাবে না। তাহলে যার যেই শিশু একবার আগুনে পুড়েছে সে কখনো কি, সে আর আগুনের কাছে যাবে না। তাহলে কি, এ বার্ন চাইল্ড ড্রেস দ্য ফায়ার, গড়পোড়া গরু আগুনকে ভয় পায়, সিঁদুরে মেঘ দেখলে কি ভয় পায়। তাহলে এখানে বার্নটা কি, তাহলে লেখো বার্নটা হচ্ছে, এখানে অপশন আছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, পার্টিসিপল, ভার্ব। তাহলে অনেকে এটাকে বলে পার্টিসিপল, আবার অনেকে বলে এটাকে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডভার্ব কিন্তু কেউ বলে না, ভার্বও বলে না। তাহলে অ্যাডজেক্টিভ নাকি পার্টিসিপল, এই দুইটা নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব আছে এই এই আনসারের ক্ষেত্রে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আনসার দুইটাই কারেক্ট, অ্যাডজেক্টিভও কারেক্ট, অ্যাডভার্বও কারেক্ট। বলো অ্যাডজেক্টিভও কারেক্ট, অ্যাডভার্বও কারেক্ট। তাহলে এটাকে বলা হয়, এই বার্নটা এখানে বলা হয়, এটাকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দেখো এই এ হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার প্লাস, লক্ষ্য করো, ডিটারমিনার প্লাস পার্টিসিপল প্লাস নাউন। অপশনটা স্ট্রাকচারটা খেয়াল করো, দেখো ডিটারমিনার এবং নাউনের মাঝখানে, ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যদি কোনো পার্টিসিপল বসে, পার্টিসিপল বলতে পার্টিসিপল স্ট্রাকচার কি, পার্টিসিপল স্ট্রাকচার হচ্ছে ভার্বের পরে হয় আইএনজি থাকবে, পার্টিসিপল স্ট্রাকচার কি ভার্বের পরে হয় আইএনজি অথবা ভার্বের বি3, নাকি? পাস্ট পার্টিসিপল মানে কি ভার্বের বি3, বার্ন, বার্ন হচ্ছে বি3, আর ভার্বের সাথে আইএনজি করে থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পাস্ট পার্টিসিপল থাকলে, আবার বলছি ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পাস্ট পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপল থাকলে ওই পার্টিসিপলটি অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করে বলো? অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে পরীক্ষায় আমরা পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ থাকলে আমরা আনসার নেব কি? অ্যাডজেক্টিভ। এটাকে ইংরেজিতে বলা হয় পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। বলো ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি কোনো পার্টিসিপল থাকে ওই পার্টিসিপলটিকে বলা হয় পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। অতএব অপশনে যদি পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ থাকে তাহলে অবশ্যই আনসার হবে অ্যাডজেক্টিভ। আমরা 42তম বিসিএস এরকম একটা প্রশ্ন আসছিল, হ্যাঁ, দা ফলোইং স্টার, দেখো দা ফলোইং স্টার 42তম বিসিএস এর প্রশ্ন, দি ফলোইং স্টার, তোমরা আশা করছি প্রশ্ন দেখেছো, দি ফলোইং স্টার। এখানে ফলোইংটা কি, এত হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল অপশনে ছিলই না, পার্টিসিপল অপশনে ছিল না, অপশনে অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডভার্ব ছিল। তো দি হচ্ছে ডিটারমিনার আর স্টার হচ্ছে নাউন। তাহলে এই এই যে পার্টিসিপলটা ফলোইং স্টার মানে কি, দা স্টার ইজ ফলোইং, যে প্রতীয়মান তারা, নাকি? হ্যাঁ, তাহলে এই ফলোইংটা হচ্ছে পার্টিসিপল। এই পার্টিসিপলটা আনসার কি, অপশনে কিন্তু পার্টিসিপল অপশনে ছিল না, আনসার ছিল কি অ্যাডজেক্টিভ। তো আনসার হবে অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল কখন অ্যাডজেক্টিভ হয় বলো? ডিটারমিনার এবং নাউনের মাঝে যখন কোনো পার্টিসিপল বসে ওই পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে পার্টিসিপল সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমার ক্লাস করতে হবে, কারণ এক ক্লাস ছাড়া এটা আলোচনা শেষ করা সম্ভব না। তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি কোনো পার্টিসিপল বসে তাহলে ওই পার্টিসিপলটা কোন পার্টিসিপল হবে বলো? অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল যাই হোক না কেন এটা কি আনসার হবে অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ অপশন না থাকে তাহলে আনসার হবে পার্টিসিপল। আবারও বলছি, ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি পার্টিসিপল বসে তাহলে আনসার হবে অ্যাডজেক্টিভ। যদি অপশনে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আনসার হবে অ্যাডজেক্টিভ, আর অপশনে যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে আনসার হবে পার্টিসিপল, আর অপশনে যদি পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুইটাই থাকে তাহলে আনসার হবে অ্যাডজেক্টিভ। আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, তোমরা বুঝতে পারছো। ঠিক তেমনি হবে এ রলিং স্টোন গ্যাদার্স দ্য মস, এ রলিং স্টোন গ্যাদার্স দ্য মস, এই বাক্যে রলিংটা কি, এই বাক্যে রলিংটা পার্টিসিপল। এখন অপশনে যদি পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ থাকে তাহলে রলিংটা হবে অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ অপশনে না থাকে তাহলে আনসার হবে পার্টিসিপল। যেহেতু এই অপশনটা থেকে পরীক্ষা প্রায় প্রশ্ন আসে, আমার মনে হয় তোমরা এটা খুব সিরিয়াসলি মাথায় রাখবে। আমি আবারও বলছি, ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি পার্টিসিপল থাকে তাহলে ওই পার্টিসিপলটি কি হবে, আনসার হবে অ্যাডজেক্টিভ। তবে অপশনে যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে আনসার নেবে পার্টিসিপল, আর অপশনে যদি পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুইটাই থাকে তাহলে আনসার নেবে অ্যাডজেক্টিভ। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই বিষয়ে তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও তাহলে ফিজিক্যাল ক্লাস অথবা আমার কোনো কোর্স করলে তোমরা ডিটারমিনার, জিরান,
পার্টিসিপল, এইসব আরো ব্যাপার আছে, এই বিষয়গুলো বিশদ জানতে পারবে। ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে কথাগুলো শোনার জন্য। হ্যাঁ, একজন প্রশ্ন করেছে শি হ্যাজ আ ওয়াকিং স্টিক, এখানে ওয়াকিংটা হচ্ছে জিরান। এই বিষয়গুলো আরো ডিটেল জানতে হলে আমাকে মানে পরবর্তীতে মানে আরো ক্লাস করতে হবে ডিটেল। ঠিক আছে, তাহলে আমি শুধু এতটুকু বলছি, ডিটারমিনার এবং পার্টিসিপলের মাঝখানে, ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যদি কোনো পার্টিসিপল থাকে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল যেটাই থাকে, এটা আনসার হবে অ্যাডজেক্টিভ। যদি অপশনে অ্যাডজেক্টিভ না থাকে তাহলে আনসার হবে পার্টিসিপল। তাহলে এ বার্ন চাইল্ড হচ্ছে নাউন, এ হচ্ছে ডিটারমিনার, অতএব বার্নটা হচ্ছে পার্টিসিপল। তো যেহেতু অপশনে এখানে পার্টিসিপলের সাথে অ্যাডজেক্টিভ আছে, এই পার্টিসিপলটা হয়ে যাবে আনসার হবে অ্যাডজেক্টিভ। এটাকে বলা হয় পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। আই হোপ ইউ গট মাই পয়েন্ট। ওকে, আমরা সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। তো নাম্বার 9, 9 নাম্বার। ওকে, 9 নাম্বার, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড। ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, এটা একটু বোঝার বিষয়, এটা এখানে একটু কমন সেন্সের বিষয়। অনেকে এটাকে আবার ওই যে ইনের পরে হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, এটাকে আবার প্রিপোজিশন ফ্রেজ ইয়া করে, মানে ফুলস রাশ ইন ইট মনে করে এটাকে নাউন ফ্রেজ দিয়ে আসবে, এটা ভুল। বলে ইন হোয়ার মানে হোয়ার ইন হোয়ার মানে কি হোয়ার ইন, অর্থাৎ ফুলস রাশ বোকারা ছুটে যায়, কোথায় ছুটে যায় বলো, যেখানে পণ্ডিতরা বলো যেতে ভয় পায়। তাহলে ফুলস রাশ বোকারা ছুটে যায়, হোয়ার বলো যেখানে, ফুলস রাশ হোয়ার মানে হোয়ার ইন অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, মানে যেখানে মানে পণ্ডিতরা অ্যাঞ্জেলরা ছুটে যেতে ভয় পায়। ওকে, এই কারণে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তো এটা আনসারটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আমাদের অদিতির পুরাতন যেই এটা ছিল, মানে আমাদের অ্যাকচুয়ালি আগে যে আমরা যখন এডিশনটা ছিল ওইটার মধ্যে একটা মডেল টেস্টে এটা আনসারটা ছিল নাউন ক্লজ, আরেকটাতে অ্যাডভার্বিয়াল ক্লজ ছিল। বাট এখন আমরা নতুন যে এডিশনটা আসছে এটার মধ্যে আমরা সব জায়গায় এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে দেওয়া আছে। আশা করছি যারা কনফিউশন আছে এটা ক্লিয়ার করে নাও। হ্যাঁ, সো আনসারটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আমরা 10 নম্বরে যাই। 10 নম্বরে যাই, তোমরা আরেকটু শেয়ার করো প্লিজ, কিপ শেয়ারিং। ঠিক আছে, 1000 বি হলে চলবে না। ঠিক আছে, কিপ শেয়ারিং। আশা করছি এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় তোমাদের অনেক অনেক কাজে লাগবে। আশা করছি পরীক্ষা হলে যাওয়ার পর টের পাবে, হ্যাঁ, যে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। আমি যেই প্রশ্নগুলো আজকে মার্ক করে দিয়েছি, এই রুলগুলো থেকে তোমাদের ভালো একটা ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা আছে। সো অতএব এই রুলগুলো খুব সিরিয়াসলি ফলো করলে আমার মনে হয় তোমাদের কারেক্ট আনসারটা দিতে পারবে এবং কনফিউশনটা দূর হবে। আর বিভিন্ন যেহেতু তোমরা বিভিন্ন গাইড পড়ো, গাইডের মধ্যে বিভিন্ন ধরনের আনসার আছে। ঠিক আছে, গাইড পড়া ভালো, কিন্তু যদি গাইড পড়ে যদি ভুল শিখো তাহলে সেটার দায়িত্ব তোমাকে নিতে হবে। অতএব তুমি তোমার কমন সেন্স অ্যাপ্লাই করে কারেক্ট আনসারটা বের করা তোমার দায়িত্ব, তাই না? অতএব আমি আমার দায়িত্ব থেকে আমি এই কথাগুলো বলছি। আমি কিন্তু এই ক্লাসগুলো না দিলেও পারতাম, তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এবং সবসময় আমি চেষ্টা করেছি, আমরা অদিতিতে যে মডেল টেস্টটা আমরা 8400 কোশ্চেন এখানে আছে, 8400 কোশ্চেনের মধ্যে আমি বলি 20 থেকে 30টা কোশ্চেন যদি ভুল থাকে, তোমরা এই 20-30টা কোশ্চেনের জন্য তোমরা অনেকে মানে খুব মানে কি ডামাডোল পিটাও, তাই না? কিন্তু বাজারে অনেক অনেক গাইড আছে যেখানে 8000 প্রশ্নের মধ্যে 2000 প্রশ্ন ভুল আছে, 2000 প্রশ্ন উত্তর ভুল আছে, 8000 প্রশ্নের মধ্যে 1500 প্রশ্ন রিপিট আছে। আর আমাদের 8400 কোশ্চেনের মধ্যে 100 প্রশ্ন তোমরা রিপিট দেখাতে পারবে না, ইনশাল্লাহ 100 প্রশ্ন রিপিট দেখাতে পারবে না। আর 20 থেকে 30টা যদি ভুল থাকে, আমার মনে হয় তোমাদের এইটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত যে এটি আমাদের সাকসেস। ঠিক আছে, তো এই কাজটা আমরা তোমাদের জন্য করার চেষ্টা করেছি এবং টপিক ওয়াইজ ধরে আমরা করছি। আমরা চাই তোমরা অদিতি মডেল টেস্টটা তোমরা সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতি নিবে, 200 নম্বরের পরীক্ষা দিবে না। মডেল টেস্ট তোমরা 200 নম্বরের পরীক্ষা দিবে না, তোমরা পরীক্ষা দিবা সাবজেক্ট ওয়াইজ। অর্থাৎ বাংলা পরীক্ষা দিলে সব বাংলা, ইংরেজিতে দিলে সব ইংলিশ। বাংলা 35 নম্বর 35 নম্বর 35 নম্বর, তোমরা 35 35 35 ধরে পরীক্ষা দিবে, টাইম ধরে। অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিটের পরীক্ষা 200 নম্বর, তাহলে 35 নম্বরের জন্য কতক্ষণ? তোমরা 10 মিনিটে চেষ্টা করবো 35 নম্বর পরীক্ষা দিবে এবং সেখানে ভুল আনসার করবে না। যেটা অর্ধেক পারো সেটা আনসার করবে না, শুধু যেই প্রশ্ন উত্তরগুলো পারো সেগুলো আনসার করবা। আর আনসার করার পর যদি 10 নাম্বার পাও তাহলে 10টা তুমি পারো, আর বাকি 25টা প্রশ্ন মুখস্থ করে তারপরে 2 নম্বর মডেল টেস্ট থেকে আবার 35 নম্বরের বাংলা পরীক্ষা দিবা। এইভাবে সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্টটা শেষ করো, দেখবা তোমাদের ভালো একটা ফিডব্যাক পাবা। তোমরা 200 নম্বর পরীক্ষা দিও না, একসাথে মডেল টেস্টের 200 নম্বর পরীক্ষা না দিয়ে সাবজেক্ট ওয়াইজ শেষ করো। সাবজেক্ট ওয়াইজ বাংলা হলে শুধু বাংলা, অঙ্ক হলে শুধু অঙ্ক, বিজ্ঞান হলে শুধু বিজ্ঞান। তাইলে কি হবে, একসাথে তোমার ভালো একটা প্রস্তুতি চলে আসবে। ঠিক আছে, তোমাদের প্রতি পরামর্শ রইলো, তোমরা মডেল টেস্ট 200 নম্বরের পরীক্ষা না দিয়ে তোমরা সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট বইটা শেষ করবে এই মুহূর্তে। ওকে,
আমরা 10 নম্বর প্রশ্নে যাই। হ্যাঁ, আমি আর একটু বেশি সময় নেব না। তোমাদের বোধহয় ইয়ে হয়ে যাচ্ছে না, খুব টায়ার্ড হয়ে গেছে মনে নাকি? ওকে, ঠিক আছে, আমি বেশিক্ষণ নিচ্ছি না। এ করে দেখো, আর কয়েকটা প্রশ্ন আছে। আর তোমাদের আমাদের শীঘ্রই 43তম বিসিএস এর যারা অনেকে বিয়ে করেছে এই বিষয়ে আমাদের একটা ঘোষণা আসবে। আর 19 তারিখে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা। 19 তারিখে আমরা প্রিলিমিনারি পরীক্ষার পরে আমরা বিকালবেলা ইনশাল্লাহ আমি এবং আমার স্যারদেরকে নিয়ে আমরা তোমাদেরকে লাইভে আমাদের প্রশ্নটা সমাধান করে দেব, ব্যাখ্যা সহকারে সমাধান করার চেষ্টা করব। প্রত্যেক টিচাররা থাকবে সাবজেক্ট ওয়াইজ থেকে, তাদের কাছ থেকে তোমরা, আমাদের এক্সপার্টদের কাছ থেকে তোমরা এই প্রিলিমিনারি প্রশ্নের ব্যাখ্যা সহকারে আনসার পেয়ে যাবে 19 তারিখে বিকালে। আমরা এটা সবাই লাইভে দেখতে পারবে, ফিজিক্যালিও চাইলে ব্রাঞ্চে আসতে পারবে এবং তোমরা লাইভে দেখতে পারবে। ঠিক আছে, আমি এর মধ্যে 19 তারিখের মধ্যে আমি আরেকবার লাইভে আসবো ইনশাল্লাহ, আরেকবার এসে ঘোষণা করবো ইনশাল্লাহ। আর তোমরা লাইভে দেখতে পারবে প্রোগ্রামটা। তো যারা আমাদের প্রতি বিশ্বাস আছে তারা 19 তারিখের পরীক্ষার প্রশ্নের সলিউশনের জন্য আমাদের সাথেই থাকবে, এটা আমার বিশ্বাস। আর 19 তারিখে আমরা আমাদের বিশেষ রিটেন প্রোগ্রাম সম্পর্কে, ফিজিক্যাল এবং অনলাইন, এই দুইটা প্রোগ্রাম সম্পর্কে আমরা 19 তারিখেই ঘোষণা দেব বিস্তারিত, যে আমরা তোমাদের জন্য কি কি প্ল্যান আছে। ওকে, আশা করছি তোমরা আমাদের সাথে আছো, আমাদেরকে সাপোর্ট করবে, আমরা তোমাদেরকে সাপোর্ট করবো। আমরা 10 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, আই স দ্য থিফ হোয়েন হি ব্রোক ইনটু দ্য হাউস। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে আনসারটা, অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে দি থিফের সাথে হোয়েনের কোনো সম্পর্ক নাই। হোয়েন মানে কি? হোয়েন মানে হচ্ছে, হোয়েন দ্বারা কি বোঝায়? টাইম বোঝায়। বলো, হোয়েন দ্বারা কি বোঝায়? টাইম বোঝায়। তার মানে কি, সময় জাতীয় কিছু একটা হোয়েনের অ্যান্টিসিডেন্ট হবে। তাহলে হোয়েনের অ্যান্টিসিডেন্ট, বলো অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ কখন হবে? অ্যান্টিসিডেন্টের পরে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যান্টিসিডেন্টের পরে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে হোয়েনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে টাইম। তাহলে হোয়েনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে টাইম। টাইম কি? যেমন সানডে, মানডে, জুলাই 2020 সাল, 21 সাল, বিকাল 3টা, 3 PM, 4 PM, এগুলো হচ্ছে টাইম, অথবা সরাসরি টাইম। তাহলে হোয়েনের অ্যান্টিসিডেন্ট হিসেবে কে থাকবে? একটা টাইম থাকবে। কিন্তু এখানে থিফ, এখানে তো আছে দি থিফ, থিফ কিন্তু হোয়েনের অ্যান্টিসিডেন্ট না, তাই না? মানে দি থিফের সাথে হোয়েনের কোনো সম্পর্ক নাই। অতএব এটা কি? আই স দ্য থিফ, আমি চোরটাকে দেখলাম। হোয়েন হি ব্রোক ইনটু দ্য হাউস, যখন সে ঘরে কি তালা ভেঙে বা যে কোনো ভাবে ভেঙে প্রবেশ করলো, তাই না? যখন চোর ঘরে প্রবেশ করলো আমি তখন তাকে দেখেছিলাম। তাহলে কখন দেখেছিলাম? আমি চোরটাকে দেখেছিলাম হোয়েন হি ব্রোক ইনটু দ্য হাউস। তার মানে দি থিফের সাথে হোয়েনের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ দি থিফ হোয়েনের অ্যান্টিসিডেন্ট না। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হয়, অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে সবসময় তার আগে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে। তাহলে হোয়েনের অ্যান্টিসিডেন্ট কে হয়? একটা টাইম। এই টাইম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। মানে আমি যদি বলতাম দিস ইজ দ্য টাইম হোয়েন হি কেম, তখন হোয়েনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হতো, কারণ টাইম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখানে দি থিফ যেহেতু হোয়েনের অ্যান্টিসিডেন্ট নয়, এই কারণে হোয়েন হি ব্রোক ইনটু দ্য হাউস এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, সো 11 নম্বরে যাও। 11 নম্বরে যাই, 11 নম্বরে যাও। 11 নম্বর আরেকটা আছে, 10 মিনিট। হ্যাঁ, 11 নম্বর, আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স আ ক্রাউন। এখানে 11 নম্বরটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম হচ্ছে, বলো, রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম কি? বলো, রিলেটিভ ক্লজ। ঠিক আছে, রিলেটিভ ক্লজ। আবার এটাকে আমরা রিলেটিভ ক্লজ আবার দুই প্রকার, এটা একটা রেস্ট্রিক্টিভ ক্লজ নাকি নন রেস্ট্রিক্টিভ ক্লজ সেভাবে বলতে পারি। এটা একটা রেস্ট্রিক্টিভ ক্লজ। এখানে আমরা অ্যাকচুয়ালি আনসারটা হবে রেস্ট্রিক্টিভ ক্লজ, কারণ রিলেটিভ ক্লজ মানে অ্যাডজেক্টিভ ক্লজ দুই প্রকার। অ্যাডজেক্টিভ ক্লজ, বলো অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ দুই প্রকার, রেস্ট্রিক্টিভ এবং নন রেস্ট্রিক্টিভ। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজটা নন রেস্ট্রিক্টিভ হয় অ্যাডজেক্টিভ ক্লজের আগে কিংবা পরে যদি কমা না থাকে। অ্যাডজেক্টিভ ক্লজের আগে এবং পরে যদি কমা না থাকে তখন এটা হবে নন রেস্ট্রিক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের আগে এবং পরে যদি কমা না থাকে তখন ওই অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজটা হবে, বলো, রেস্ট্রিক্টিভ ক্লজ। তাহলে এখানে হেড হচ্ছে অ্যান্টিসিডেন্ট। বলো, আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স এ ক্রাউন। এখানে দ্যাট এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে দি হেড। ঠিক আছে, অর্থাৎ দি হেড সম্পর্কে দ্যাট ওয়ার্স এ ক্রাউন কিছু একটা ডেসক্রাইব করছে, বলছে, তাই না? কোন মাথা টেনশন দুশ্চিন্তা থাকে? যেই মাথায় মুকুট থাকে। তাহলে দ্যাট ওয়ার্স এ ক্রাউন এটা একটা রিলেটিভ ক্লজ। আর রিলেটিভ ক্লজ দুই প্রকার, রেস্ট্রিক্টিভ ক্লজ, নন রেস্ট্রিক্টিভ ক্লজ। তাহলে রিলেটিভ ক্লজের আগে এবং পরে যদি কমা না থাকে তাহলে ওই রিলেটিভ ক্লজটাকে বলা হয় রেস্ট্রিক্টিভ ক্লজ। অতএব যেহেতু দ্যাট ওয়ার্স এ ক্রাউন এটা আগে পরে কমা নাই, অতএব এটা একটা রেস্ট্রিক্টিভ ক্লজ। তাহলে আনসার হচ্ছে রেস্ট্রিক্টিভ ক্লজ। আর রেস্ট্রিক্টিভ ক্লজ না থাকলে আনসার হবে রিলেটিভ ক্লজ। আই হোপ ইউ গট মাই পয়েন্ট। 12 নম্বর, শি ইজ দ্য রাইটার ড্যাশ আই থিঙ্ক ইজ দ্য উইনার অফ দ্য একুশে অ্যাওয়ার্ড। এখানে আনসার হবে কে? তাহলে আনসার লাগবে হু হবে, আনসার হবে হু, আনসার হবে
হু, তাহলে হু আর হুম আমরা কখন নেব? হু এবং হুম কখন নেব লক্ষ্য করো। তাহলে আমরা এখানে রাইটার হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এটা ব্যক্তিবাচক নাকি? অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তিবাচক হয় তারপরে হু বসে, তারপরে হুম বসে, হু অথবা হুম বসে। এবার কখন হু বসে কখন হুম বসে, কখন হু বসে কখন হুম বসে, তাহলে এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে এই বাক্যের 12 নম্বরের আনসার হচ্ছে হু। তাহলে কেন হু হলো? তো দেখো এই রিলেটিভ প্রোনাউন হু এবং হু যেখানে আছে এইটার পরে তুমি দেখবা এই হু এবং হুমের পরে তুমি দেখবা সর্বশেষ ফাইনাইট ভার্ব কোনটা। তাহলে হু এবং হুমের পরে অর্থাৎ শূন্যস্থানে হু এবং হুম হু বসাবা নাকি হুম বসাবা? তাহলে শূন্যস্থানের পরে তুমি দেখবা সর্বশেষ ফাইনাইট ভার্ব কোনটা। এখানে এই শূন্যস্থানের পরে ফাইনাইট ভার্ব হচ্ছে থিঙ্ক একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব। বলো থিঙ্ক একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব, আর কোনো ফাইনাইট ভার্ব নাই। তাহলে শূন্যস্থানের পরে যদি শূন্যস্থানের পরে সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট না থাকে, সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে আনসার হবে হু। আর সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট থাকে তাহলে আনসার হবে হুম। এখানে সর্বশেষ ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ। দেখো থিঙ্ক একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব। তাহলে ইজের আগে দেখো কোনো সাবজেক্ট নাই, ইজের আগে কোনো নাউন প্রোনাউন আছে, সাবজেক্ট আছে নাই। তাহলে সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে ওই শূন্যস্থানে আনসার হবে হু হবে। আর সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট থাকে তাহলে আনসার হবে হুম। যেমন হু হুম, যেমন দেখো হু হুম ডু ইউ থিঙ্ক আই, দেখো স, এই বাক্যে হু হবে নাকি হুম হবে? দেখো এই বাক্যে সর্বশেষ ফাইনাইট ভার্ব কি ডু, থিঙ্ক নাকি স? এই স হচ্ছে সর্বশেষ ফাইনাইট ভার্ব, এই স এর আগে আইটা কি সাবজেক্ট। তাহলে সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট থাকে তাহলে আনসার হবে হোম, ঠিক আছে। আর সর্বশেষ দেখো সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে আনসার হবে, বলো আনসার হবে কি? আনসার হবে বলো হু। তোমরা লক্ষ্য করো এই বাক্যে লক্ষ্য করো। তাহলে এই হু এবং হুমের মধ্যে দেখো সর্বশেষ ফাইনাইট ভার্ব কোনটা, ডু, থিঙ্ক নাকি কেম? এই কেম হচ্ছে সর্বশেষ ফাইনাইট ভার্ব। তাহলে কেমের আগে কি সাবজেক্ট আছে? কেমের আগে সাবজেক্ট আছে নাই। তাহলে কেমের আগে সাবজেক্ট নাই তাহলে আনসার হবে হু। তার মানে বোঝার চেষ্টা করো, সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট থাকে তাহলে আনসার হবে হুম, আর সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে আনসার হবে হু। তাহলে এই বাক্যে দেখো দি রাইটারের পরে থিঙ্ক এবং ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে ইজের আগে কোনো সাবজেক্ট নাই, অতএব আনসার হবে হু। সবাই বুঝতে পারছো আশা করছি নাকি? আজকে আমরা এখানে শেষ, আর দুইটা আছে না, আর দেখো হ্যাঁ ওকে আর একটু দেখি। 13 নম্বর 2/3 অফ দি ওয়ার্ক ফোর্স। দেখো ওয়ার্ক ফোর্স শব্দটা, এই ওয়ার্ক ফোর্স এটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। ওয়ার্ক ফোর্স এটা সিঙ্গুলার এবং প্লুরাল সেম। বলো ওয়ার্ক ফোর্স সিঙ্গুলার এবং প্লুরাল সেম, এটা সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে। তো যেহেতু এখানে বলছে 2/3 অফ দি ওয়ার্ক ফোর্স, তার মানে ওয়ার্ক ফোর্সটা এখানে প্লুরাল হিসেবে বসছে, তাই না? তাহলে ওয়ার্ক ফোর্স মানে কি, মানে এমপ্লয়িজ। তাহলে 2/3 অফ দি ওয়ার্ক ফোর্স আর বলো আর স্টিল আনএমপ্লয়েড। আনএমপ্লয়েড মানে বেকার। বলো আমাদের ওয়ার্ক ফোর্সদের মানে যারা শ্রমশক্তি, শ্রমশক্তির 2/3 এখনো বেকার আছে। তাহলে 2/3 অফ দ্য ওয়ার্ক ফোর্স আর স্টিল আনএমপ্লয়েড, আর স্টিল আনএমপ্লয়েড। তাহলে আর হলো কেন? তাহলে আর স্টিল আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড শব্দের এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। স্টিল হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডজেক্টিভের আগে তাহলে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে আর স্টিল আনএমপ্লয়েড। তাহলে এখানে ওয়ার্ক ফোর্সটা প্লুরাল হিসেবে বসছে 2/3 অফ দি ওয়ার্ক ফোর্স। তাহলে এটাকে ওয়ার্ক ফোর্সটাকে আমরা প্লুরাল হিসেবে নিয়েছি কারণ আমাদের শ্রমশক্তির 2/3 বেকার, এখনো বেকার। তাহলে আর হবে। 3 নম্বরে যাও। আই এম ড্যাশ ইউর রিপ্লাই, এখানে ওয়েটিং আছে, টু ওয়েট আছে, অ্যাওয়েটিং আছে, ওয়েটিং আছে। লক্ষ্য করো এখানে ওয়েট এবং অ্যাওয়েটের মধ্যে পার্থক্য কোথায়? দেখো ওয়েট, এই ওয়েটের পরে সবসময় দেখো ওয়েট, এই ওয়েটের পরে সবসময় ফর বসে, এই ওয়েটের পরে কি বসে? ফর বসে। ওয়েট ফর, দেখো ওয়েট ফর সামবডি অথবা সামথিং, ওয়েট ফর সামবডি অথবা সামথিং। আর অ্যাওয়েট, দেখো অ্যাওয়েট সামবডি, অ্যাওয়েট সামবডি। অ্যাওয়েটটা ট্রানজিটিভ ভার্ব আর ওয়েটটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওয়েট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব আর অ্যাওয়েট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি অবজেক্ট বসে, আর ওয়েটের পরে সরাসরি অবজেক্ট বসে না। ওয়েটের পরে একটা কি, ওয়েটের পরে ফর, তারপরে অবজেক্ট বসে। তাহলে প্রদত্ত বাক্যে আই এম ওয়েটিং, তাহলে ওয়েটিং এর পরে কি, ইউ রিপ্লাই হচ্ছে অবজেক্ট, ইউ রিপ্লাই হচ্ছে অবজেক্ট। যেহেতু ইউ রিপ্লাই
ইউ রিপ্লাই এটা অবজেক্ট, তাহলে ওয়েটিং এর পরে কি লাগবে, একটা ফর লাগবে। তাহলে এখানে কি নাই, যদি এখানে থাকতো আই এম ওয়েটিং ফর ইউ রিপ্লাই তাহলে কারেক্ট হতো। যেহেতু ওয়েটিং এর পরে ফর নাই, এই কারণে আমরা প্রথমটা ভুল আছে। তারপর হচ্ছে আই এম টু ওয়েট ইউর রিপ্লাই, এইটাও ভুল আছে, কারণ ওয়েটের পরে এখানে কি লাগবে, টু ওয়েটের পরে ফর লাগবে, ফরটা নাই, এই কারণে ওয়েটিংটা বি নাম্বার ভুল আছে। তাহলে আর সি নাম্বারটা কারেক্ট, ডি নাম্বারটা ভুল কেন, আর যেহেতু ওয়েট যেহেতু নিজেই ট্রানজিটিভ ভার্ব, তারপরে ফরের দরকার নাই, ওয়েটের পরে ফর বসে না। তাহলে 4 নম্বরে ওয়েটিং এর পরে ফর আছে, এই কারণে 4 নাম্বারটা ভুল আছে। আর ওয়েটিং হলো কেন, কারণ ওয়েটিং এর পরে সরাসরি অবজেক্ট বসে, আই এম ওয়েটিং ইউর রিপ্লাই, আই এম ওয়েটিং ইউর রিপ্লাই, ওয়েটিং এর পরে ফর বসে না, ওয়েটিং এর পরে ফর বসে না, এই কারণে সি নাম্বার হবে আনসার। ওকে, 15 নম্বর, নান অফ আস, এটা নিয়ে অনেকের দ্বন্দ্ব আছে, ইজ হবে নাকি আর হবে। তো নান অফ আস, ইজ এবং আর দুইটাই কারেক্ট। নান অফ আস ইজ পারফেক্ট, আর পারফেক্ট দুইটাই কারেক্ট। নান অফ আস ইজ পারফেক্ট কারেক্ট, নান অফ আস আর পারফেক্ট এইটাও কারেক্ট, তো দুটোই কারেক্ট। তাহলে রিটেন ইংলিশে যখন পরীক্ষা আসবে, স্পোকেন ইংলিশে নান অফ আস, ইজ এবং আর দুইটাই কারেক্ট, ঠিক আছে। কিন্তু রিটেন ইংলিশের ক্ষেত্রে তুমি ইজ এবং আর দুইটাই যদি থাকে, অপশনে ইজ এবং আর দুইটাই কিন্তু আছে, তাহলে কোনটা নিবে, নিতে হবে তো একটা। তো সেই ক্ষেত্রে রিটেন ইংলিশে মানে ফর্মাল ইংলিশে তুমি সিঙ্গুলারটাকে নিবা। তো নান অফ এর পরে নাউন, প্রোনাউন, সিঙ্গুলার, প্লুরাল যাই থাক না কেন, তুমি সিঙ্গুলার ভার্বটাকে রিটেনে মানে আনসার করবা। তাহলে এখানে আমরা আনসার হিসেবে ইজ নেব। যদি এখানে ইজ না থাকতো তাহলে আর কারেক্ট নিত, আর কারেক্ট হতো। যেহেতু ইজ এবং আর দুইটাই কারেক্ট, ততএব আমরা ইজ নেব, ঠিক আছে। যেহেতু আমরা এটা পরীক্ষার প্রশ্ন, রিটেন প্রশ্ন, এটা স্পোকেন হলে আর নিতে পারতাম। ওকে, ইউ আর দ্য অনলি ম্যান, 16 নম্বর, ইউ আর দ্য অনলি ম্যান, তাহলে আনসারটা কি হবে, দ্যাট। 16 নম্বরে দেখো আনসার হবে দ্যাট। দ্যাট কেন হবে দেখো, দ্যাট কখন বসে দেখো, বলো অনলি প্লাস বলো অ্যান্টিসিডেন্ট প্লাস দ্যাট, বোঝার চেষ্টা করো। তাহলে দেখো অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউন, অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক বস্তুবাচক যাই হোক না কেন, তারপরে দ্যাট বসবে কখন, বলো অ্যান্টিসিডেন্টের আগে যদি অনলি থাকে, বলো অনলি, অল, অনলি, সামথিং, নাথিং, এভরিথিং, ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি, এরকম কিছু ওয়ার্ড আছে। অ্যান্টিসিডেন্টের আগে যদি অল, অনলি, সামথিং, নাথিং, এভরিথিং, ফিউ, লিটল, এনি, মেনি, মাচ, ইচ, এভরি, হ্যাঁ, তারপরে দি লিটল, দি ফিউ, তারপর হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি, ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, এদের কোনো একটি থাকলে ওই অ্যান্টিসিডেন্টের পরে আমরা রিলেটিভ প্রোনাউন দ্যাট নেব। যেহেতু এই বাক্যে ম্যানের আগে অনলি, যেহেতু ম্যানের আগে অনলি আছে, তাহলে ম্যান হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তাহলে অ্যান্টিসিডেন্টের আগে অনলি আছে, এই কারণে রিলেটিভ প্রোনাউন আমরা দ্যাট নেব। ওকে, তাহলে অনলি প্লাস রিলেটিভ অ্যান্টিসিডেন্ট প্লাস দ্যাট। আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম, বাকিটুকু আমরা অন্য একদিন এসে বাকিটুকু প্লাস তার সাথে আরো কিছু প্রশ্ন যোগ করে আমরা অন্য একদিন শেষ করব। তো তোমাদের সবার প্রতি শুভকামনা রইল, তোমরা অনেক সময় দিয়েছো, আমিও চেষ্টা করেছি, যার ফলে আমি তোমাদেরকে আর বেশি সময় দিতে পারছি না। হ্যাঁ, তোমাদের যদি কেউ প্রশ্ন করে রাখতে পারো, তাহলে এটা যেহেতু লাইভে থাকবে, রেকর্ড থাকবে, তোমরা এখানে প্রশ্নগুলো করলে আমি পরে প্রশ্নগুলো উত্তর দিয়ে দেবো। তোমরা এখন আর প্রশ্ন উত্তর নিতে পারছি না, কারণ আমার বাসায় বেশ কয়েকজন গেস্ট অপেক্ষা করছেন আমার জন্য, তো তাদের রেখেই আমি তোমাদের সাথে প্রোগ্রামটা কন্টিনিউ করছি, ঠিক আছে। তো আশা করছি আমার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ফ্রেন্ড আছে, ইউনিভার্সিটি প্রফেসর, তারা অপেক্ষা করছেন, তো অলরেডি তারা 1 ঘন্টা যাবৎ বসে আছেন। তো আশা করছি তোমরা এটা মানে আর কন্টিনিউ করতে পারছি না। তো তোমাদের সাথে আবার দেখা হবে শীঘ্রই, এবং ওই সময় তোমাদের সাথে বিস্তারিত আবার কথা হবে। আশা করছি তোমাদের সাপোর্ট ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আর লতিফ স্যার তোমাদের সাথে আছে, আমি তোমাদেরকে সহযোগিতা করতে চাই, আশা করছি তোমরা আমার পাশেই থাকবে। আর গুজবে কান দিও না, জীবনে গুজবে কান দিও না, বাস্তবতাকে বুঝো, কারণ বাস্তবতা খুব ইম্পর্টেন্ট। গুজবে কান দিয়া বিভিন্ন জনের পেছনে না দৌড়িয়ে ঠিক মানুষটাকে বাছাই করো এবং ঠিক মানুষটার পেছনে ঘোরার চেষ্টা করো, তাহলে জীবনে পস্তাতে হবে না, ঠিক আছে। আর যদি বারবার মানুষ চেষ্টা করো চেঞ্জ হও, মেন্টর চেঞ্জ করো, বিভিন্ন দিকে দৌড়াও, তাহলে জীবনে পস্তাইতে হবে। সো আশা করছি তোমাদের শুভ বুদ্ধির উদয় হোক। অদিতির সাথেই থাকো, লতিফ স্যারের সাথেই থাকো, আশা করছি দেখা হবে। অল দ্য বেস্ট ফর ইউ অ্যান্ড শুভরাত্রি, গুড নাইট।